আসসালামু আলাইকুম, মডুলাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে আমাদের ক্যালকুলাসের ক্লাসে গত ক্লাসে আমরা যতটুকু শেষ করছিলাম তারপরে থেকে স্টার্ট করব। তো তার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা জয়েন করছো তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দাও। যারা জয়েন করছো তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে দাও। আমাদের অলরেডি 70+ হয়েছে, আমরা একটু ওয়েট করি, দেন আমরা স্টার্ট করে দিব। তোমরা যারা জয়েন করছো তারা একটু অবশ্যই লাইভটা শেয়ার করে দাও, মাস্ট লাইভটা শেয়ার করে দাও। এখনও শেয়ার অনেক কম দেখা যাচ্ছে, তোমরা মাস্ট শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তাহলে আমরা আজকে পুরো বাকি যে জিনিসগুলো আছে সবগুলো আমরা আস্তে আস্তে শেষ করব, আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, তোমরা যারা জয়েন করছো কে কোন জায়গা থেকে জয়েন করছো একটু জানিয়ে দাও, আমরা দেখি। আর আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো, দেন আমরা আস্তে শুরু করব। আজকে আমরা মোটামুটি অনেকগুলো ম্যাথ করব, যে আমাদের 9B আশা করি শেষ করে ফেলতে পারবো আজকের ক্লাসের মাধ্যমে। ওকে, আমি আবারও বলতেছি, তোমরা যারা এখনও শেয়ার করো না একটু কাইন্ডলি শেয়ার করে দাও, তাহলে আমাদের ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট হবে, আমরা ক্লাসটা আরামসে নিতে পারবো। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ওকে, অনেক জায়গা থেকে জয়েন করতেছি, সিরাজগঞ্জ, খুলনা, চিটাগং, রাজশাহী। একজন বললো আমি কি ফোন ইউজ করি, আমি লাইভের জন্যই আসলে আমার ফোনটা, আর এটা হচ্ছে আমার ধার করা ফোন, আমার বড় বোনের ফোন, ওইটা নিয়ে চলে আসছি। এখন এটা দিয়ে আমি কমেন্ট করতে পারি, আর আমার রিয়েল ফোনটা তো ব্যাকগ্রাউন্ডে চলতেছে, কারণ ওইটা দিয়েই লাইভে আসতে হয় ভালো কোয়ালিটির জন্য। মোহাম্মদ আলমগীর ফ্রম মাগুরা।
ওকে, অনেকে শেয়ার থেকে আসছে, অনেকে পৃথিবী থেকে, অনেকে গ্রহ থেকে, কেউ আবার উপগ্রহ থেকে আসে নাই। তো আমিও পৃথিবী নামক গ্রহ থেকে তোমাদের সামনে উপস্থিত। এখন আমরা শুরু করব। আমাদের অলরেডি 100+ হয়ে গেছে। আমি লাস্টবারের মতো বলতেছি তোমরা যারা এখনও শেয়ার করো না অবশ্যই শেয়ার করে দাও, আর ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে দাও, তাহলে আমরা ধামাকা ক্লাস নিতে পারবো। তাহলে আবারও বলতেছি, সবাই যারা শেয়ার করো না অবশ্যই শেয়ার করে দাও। আমরা এখনই শুরু করব। তো যারা লেটে জয়েন করবে তারা অনেক কিছু মিস করে ফেলতে পারে, ওই কারণে একটু তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও। তুর্য খান হবিগঞ্জ থেকে। ওকে, সবগুলো আসলে পড়া সম্ভব না, এতজনের নাম পড়তে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা শুরু করি। আগে আমাকে বলো আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা, এভরিথিং ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু বলো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু বলো কাইন্ডলি। আমি ডিফারেন্ট নামগুলো বলতেছি। একজন নওগাঁ থেকে, আদনান জুবায়ের, ডিআরএমসি। ওকে, যেহেতু সব কিছু ক্লিয়ার তাহলে আমরা শুরু করতে পারি নাকি? এই তোমরা অনুমতি দিলে আমরা শুরু করব। তোমরা অনুমতি দিলে আমি শুরু করিব আমাদের আজকের ক্লাস। ওকে, তাহলে আমরা প্রথমে আমাদের অন্তরীকরণের জন্য, আমরা আগেও বলছিলাম ভাইয়া লগারিদমিক সংক্রান্ত অন্তরীকরণ করতে গেলে লগের দুইটা ফর্মুলা জানা লাগে। তো গতদিন যেরকম আমরা বলছিলাম ভাইয়া, গতদিন আমরা দুটো এক্সাম্পল দেখাইছিলাম এরকম ভাইয়া। আমাদের যদি এরকম থাকে, আমরা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা পড়ি, আর একটা হচ্ছে ভাইয়া এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা পড়ি অন্তরীকরণের ক্ষেত্রে। তো আমার এখানে এক্সটা হচ্ছে আমার একটা চলক, আর এনটা হচ্ছে একটা আমাদের ধ্রুবক। তাহলে চলক টু দি পাওয়ার ধ্রুবক যদি হয়, তখন আমার এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা করতে হয়, আর এখানে এটা হচ্ছে একটা ধ্রুবক, এক্সটা হচ্ছে একটা চলক। তাহলে আমরা যদি বলি ধ্রুবক টু দি পাওয়ার চলক ধ্রুচ, এর মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা করতে হয়, জাস্ট লাইক দ্যাট। তাহলে আমাদের সাধারণত আমাদের চলকের উপর ধ্রুবক থাকলে বা ধ্রুবকের উপর চলক থাকলে এই দুইটা ফরম্যাট হয়। ধ্রুবকের উপর চলক থাকলে এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা করিতে হয়, আর আমাদের চলকের উপর ধ্রুবক থাকলে এক্স টু দি পাওয়ার এন না করিলেই নয়। তো আমাদের এই দুইটা আমাদের গত ক্লাসে ডিসকাস করা হয়েছে। ঠিক সেম স্টাইলের আজকে লগারিদম পড়বো। লগারিদমের ক্ষেত্রে আমরা সেম জিনিসটা পড়বো। তো লগারিদমিক যখন তুমি পড়তে যাবা, একটু ভালো করে খেয়াল করো, এই জায়গায় অনেকেই কনফিউজড হয়, আমরা সেই কনফিউশনটা দূর করব, একটু ভালো করে খেয়াল করো। তো লগারিদমিকের ক্ষেত্রে যদি আমরা যাই, লগারিদমিকের ক্ষেত্রে তুমি দুইটা জিনিস পাবা, একটু খেয়াল করে দেখো। একটা আমার এখানে দেখতেছো এরকম লগ এ ভিত্তিক এক্স, তাহলে একটু খেয়াল করে দেখো লগ এ ভিত্তিক এক্স। আরেকটা আমরা দেখতেছি লগ এক্স ভিত্তিক এ। এই কথাটার মিনিং কি ভাইয়া? খুব সিম্পল কথা। সেই সিম্পল কথাটা হচ্ছে ভাইয়া এ মানে হচ্ছে আমাদের ধ্রুবক, কনস্ট্যান্ট, আর আমাদের এক্স মানে হচ্ছে ভাইয়া আমাদের চলক, তাহলে আমাদের এইভাবে কাউন্ট করতে হবে। সেটা হচ্ছে লগারিদমিকের ক্ষেত্রে যদি ভিত্তিটা ধ্রুবক হয়, মানটা চলক হয়, তাহলে এ টু দি পাওয়ার এক্স মানে ধ্রুবকের টু দি পাওয়ার চলক। তাহলে লগারিদমিকের ক্ষেত্রে দুই ধরনের থাকতে পারে, একটা হচ্ছে লগ ধ্রু টু দি পাওয়ার চ মানে হচ্ছে ধ্রুবক টু দি পাওয়ার চলক, অথবা ভাইয়া লগ চ টু দি পাওয়ার ধ্রু মানে হচ্ছে চলক টু দি পাওয়ার ধ্রুবক। এই দুইটা জিনিস থাকতে পারে। তো আমার যদি এরকম হয়, লগের উপরে যদি আমাদের ধ্রুবক টু দি পাওয়ার চলক থাকে, তাহলে তাকে এইভাবে করতে হবে, লগ এ ভিত্তিক এক্স এর ন্যায় কল্পনা করতে হবে। আর যদি কখনো আমাদের চলক টু দি পাওয়ার ধ্রুবকে থাকে, মানে লগের ভিত্তি যদি চলক হয়, পাশে যদি ধ্রুবক হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ভিত্তিক এ না করিলেই নয়। এই দুইভাবে আমাদের লগের সূত্র অ্যাপ্লাই করিতে হয়। তো আমাদের অ্যাপ্লাই করার জন্য আরো কিছু জিনিস জানতে হয়। আগে আমাকে বলো, এই যে আমরা লগারিদমিককে দুইটা ভাগে বিভক্ত করিলাম, এই বিভক্ত করার ক্ষেত্রে এই কনসেপ্টটা বুঝছে কিনা? ধ্রুবকের টু দি পাওয়ার চলক আর চলকের টু দি পাওয়ার ধ্রুবক। কোথাও যদি দেখো ধ্রুবকের উপর চলক আছে, তাহলে আমাদের লগ এ টু দি পাওয়ার এক্স, এটা ম্যাথমেটিশিয়ানরা বলি আছে। আর যদি কখনো দেখো তুমি
ধ্রুবক চলকের উপর ধ্রুবক আছে তখন আমার এক্স টু দি পাওয়ার আমাদের এক্স ভিত্তিক এ বের করা ছাড়া কোনো উপায় কি আছে? কোনো উপায় নাই। ওই কারণে এভাবে আমাকে চিন্তা করতে হবে। বলো আগে এই কথাটা ক্লিয়ার কিনা? আমি দুইটা স্পেসিফিকলি ক্লাসিফিকেশন করছি, তোমরা বইতে এইভাবে ক্লাসিফিকেশন পাবা না, বাট আমাকে বুঝে নিতে হবে, সূত্র তো বইতে দুইটাই আছে, কিন্তু তোমরা ক্লাসিফাই করতে পারো না। ওই জন্য আমি গোড়া থেকে বলতেছি, বলো আমরা আগে এই দুইটা ক্লাসিফিকেশন বুঝছি কিনা, কোন সময় এটা কোন সময় এটা, ওই ক্লাসিফিকেশন আমরা বুঝছি কিনা বলো, ওই ক্লাসিফিকেশন বুঝছি কিনা বলো, ওই ক্লাসিফিকেশন বুঝছি কিনা বলো। আগে এই ক্লাসিফিকেশনটাই তোমাকে আগে বুঝতে হবে। বলো আমরা এটা বুঝছি কিনা, একটু কমেন্টে কনফার্ম করো। আর অনেকে আমাকে আবার বলবে ভাইয়া যদি আমার এরকম হয় লগ ধ্রুবক টু দি পাওয়ার চলক ঠিক আছে, ই ভিত্তিক এক্স আছে, মানে হচ্ছে ধ্রুবকটা ই, বাই ধ্রুবক যদি কখনো স্পেশালি ই হয়, যদি লগারিদমিকের ভিত্তি যদি ই হয়, তখন ম্যাথমেটিশিয়ানরা তাকে লন এক্স কয়। তার জন্য আমার এই সূত্রের কোনো প্রয়োজন নেই, কারণ আসলে ম্যাথমেটিক্যালি এটাকে এভাবে লেখা যায়। সো ই বাদে অন্য সবার জন্য বলতেছি, ই বাদে অন্য সবার জন্য, ই থাকলে তো আমার জন্য সুবিধা। ই থাকলে আমরা বলতে পারবো লগ ই ভিত্তিক এক্স কি সরাসরি বলে দেওয়া যায় লন এক্স। অন্য সকল ক্ষেত্রে আমরা চিন্তা করব ধ্রুবকের উপরে চলকে থাকলে, চলকের উপরে ধ্রুবক থাকলে এই দুই ধরনের ফরম্যাট বিজ্ঞানীরা বলিয়াছে। ওই কারণে আমাকে ফরম্যাট দুইটা খুব সুন্দর করে মাধুর্য মিশিয়ে জানিতে হবে, না জানিলেই নয় আমাদের। তাইলে সূত্র কি কয় সেটা আমাকে বুঝতে হবে এখন। তাহলে আগে বলো আমরা এই দুইটা ফরম্যাট চিনছি কিনা, চেহারাটা চিনছি কিনা বলো, বলো। ওকে, শান্ত বলতেছে আবার একটু বলার জন্য। খুব সিম্পল, খেয়াল করো, লগারিদমিকের ক্ষেত্রে আমরা আমাদের সাধারণত দুই ধরনের ফরম্যাট পাবো। এক ধরনের ফরম্যাটে ভিত্তিতে থাকবে ধ্রুবক, আর এইদিকে থাকবে হচ্ছে আমাদের চলক, মানে হচ্ছে লগের পাশে হচ্ছে চলকে থাকবে। আর আরেক ধরনের ক্ষেত্রে এই জায়গায় থাকে চলক, এই জায়গায় থাকে ধ্রুবক। এক্স মানে হচ্ছে এটা চলক, এ মানে হচ্ছে ধ্রুবক। তোমাদেরকে বলে রাখা ভালো, ম্যাথমেটিক্সের জেনারেল নিয়ম অনুযায়ী, যদি এটা সবাই সবসময় ফলো করে না, কিন্তু ফলো করা উচিত, সেটা হচ্ছে এ থেকে কিউ পর্যন্ত এগুলাকে ধ্রুবক হিসেবে চিন্তা করে, আর থেকে জেড পর্যন্ত এগুলোকে চলক হিসেবে চিন্তা করে। ওই কারণে দেখবা যেখানে ধ্রুব রাশি ওইখানে এরকম ধরা হয় এ বি সি পি কিউ এরকম, আর যেখানে আমার চলরাশি মানে চলক সেখানে দেখবা যে এক্স ওয়াই জেড এগুলো ধরা হয়। তো এটা আমরা ছোটোকাল থেকে ধরে আসছি, কিন্তু ম্যাথমেটিক্সের জেনারেল নিয়ম হচ্ছে তোমার ধ্রুবককে ইংলিশ লেটার এ থেকে কিউ পর্যন্ত এই রেঞ্জের ভিতর প্রকাশ করাটাই উত্তম, আর আমাদের চলককে আর থেকে জেড পর্যন্ত প্রকাশ করাটাই উত্তম। তবে এমন না যেটা করতেই হবে, করাটা ভালো। তো আমাদের এখানে এ বলতে ধ্রুবক মিন করে, এক্স বলতে চলককে মিন করে। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমরা বলবো যদি এখানে ধ্রুবক থাকে এখানে চলক থাকে, তখন আমরা এটাকে লগ এ ভিত্তিক এক্স এর ফর্মুলা করব। আর যদি কখনো এখানে চলক থাকে আর এখানে ধ্রুবক থাকে, তখন আমরা তাকে লগ এক্স ভিত্তিক এর ফর্মুলা করব। কথাটা আমরা বুঝছি কিনা বলো ভাইয়ারা, আমরা কথাটা বুঝছি কিনা একটু বলি, ওকে। কথাটা বুঝছে কিনা, একজনের প্রশ্ন করছিলা, এখন বুঝছো কিনা বলো, আর যদি ভিত্তি কখনো ধ্রুবক থাকে, তবে আমাদের সেই ধ্রুবকটা যদি এক্সপোনেনশিয়াল ই হয়, তখন তো আমাদের সরাসরি সূত্র, এটাকে আমরা বলি লন এক্স, লগ ই ভিত্তিক এক্সকে আমরা বলি লন এক্স। সো এটা নিয়ে আমাদের কোনো এক্সাইটেড হওয়ার দরকার নাই, আমাদের শুধুমাত্র এই দুইটা জানতে হবে। এবার আসো, তোমাদেরকে আমি এই জিনিসটা আগেও শিখেছিলাম আমি এই জিনিসটা, সেটা হচ্ছে লগ এ ভিত্তিক এক্স এবং লগ এক্স ভিত্তিক এ, এই দুইটাকে কিভাবে ভাঙাইতে হয়। তো ভাঙানোর নিয়ম কি দেখো, লগ এ ভিত্তিক এক্সকে দুইটা লগের গুণফল আকারে লেখা যায়, লগ এক্স ভিত্তিক এ কে দুইটা লগের ভাগফল আকারে লেখা যায়। তো আমাদের লগ এ ভিত্তিক এক্সকে কার গুণফল আকারে লিখবো, খেয়াল করে দেখো, এই ভিত্তি এ আছে না, ভিত্তি এ রেখে দিলাম, আর উপরে এক্স আছে, উপরে এক্স রেখে দিলাম। তাহলে একটার ভিতর ভিত্তিটা বসাইলাম, একটার ভিতর পাওয়ারটা আমাদের মানটা বসাইলাম, এরপর বাকি অংশটা ই দিয়ে ফিল আপ করলাম। মানে এটা হচ্ছে টেকনিকটা শিখাচ্ছি আমি, কোন টেকনিকে যে তুমি, তাহলে এটা হচ্ছে আসলে একটা ফর্মুলা। তাহলে আমরা বলতে পারি লগ এ ভিত্তিক এক্স মানে হচ্ছে লগ এ ভিত্তিক ই ইন্টু লগ ই ভিত্তিক এক্স। যদি কখনো পরীক্ষায় তোমার এই ধরনের লগারিদমিকের ম্যাথ আসে, তোমার এক নাম্বার কাজ তাকে আমাদের ফরম্যাটটা চেঞ্জ করা। লগারিদমিকের ম্যাথ আসবে এরকম, তোমাকে এই ধরনের ফরম্যাটে শিফট করতে হবে। এটা হচ্ছে তোমার প্রথম কাজ হচ্ছে এই কাজটা করা। এবার আসো, তাহলে একটু খেয়াল করো, লগ এ ভিত্তিক ই আমার আছে, আর লগ ই ভিত্তিক এক্সকে আমরা লন এক্স বলতে পারি। তাহলে আমরা এভাবে বলতে পারি, এটা আমরা আগেও বলছি। একইভাবে লগ এক্স ভিত্তিক এ যখন থাকে, তখন খেয়াল করো আমাদের দুইটারই ভিত্তি হয় ই, যখন ভাগ করবো দুইটারই ভিত্তি ই, আর
এ আমার উপরে আছে, উপরেরটা উপরে, এক্স আমার নিচে আছে, নিচেরটা নিচে। আমরা এবার মুখস্থ করি আর কি। তাহলে লগ ই ভিত্তিক এ কে আমরা বলি লন এ, লগ ই ভিত্তিক এক্স কে আমরা বলতে পারবো লন এক্স। এটা হচ্ছে আমাদের জেনারেল ফরম্যাটটা। বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা বলো ভাই, এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু বুঝছি কিনা বলো ভাইয়ারা। আমরা এতটুকু বুঝছি কিনা একটু ক্লিয়ার করি, এতটুকু বুঝছি কিনা ক্লিয়ার করি। আর অনেকের রেকর্ডের কথা বলছে, আজকের ক্লাস ভুলেও রেকর্ড থাকবে না, আজকের ক্লাস মাস্ট 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 ডিলিট করা হবে এবং কেউ রেকর্ডেড পাবে না আজকে। কারো যদি আটকায় সেটা তার ব্যক্তিগত প্রবলেম, কারণ হচ্ছে আমার এখান থেকে কোনো ব্রডকাস্টিং প্রবলেম নাই। আমার হাতের ফোনেও আমি দেখতেছি, আর এখান থেকে তো ব্রডকাস্টিং হচ্ছে। আমি হাতের ফোনে একটা ফোনে চেক করি অলওয়েজ, আমার ফুল টাইম চলতেছে, তোমাদের সাথে আমি নিজেও লাইভ দেখতেছি। ওকে নেক্সট, তাহলে আমাদের এই দুইটা হচ্ছে ফর্মুলা, এই অনুযায়ী করতে হবে। এবার আসো আমরা এগুলোকে কীভাবে অন্তরীকরণ করব সেই জিনিসটা আমরা দেখি, কিভাবে অন্তরীকরণ করব সেই জিনিসটা আমরা দেখি, সেই জিনিসটা আমরা দেখি। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করে দেখো কি করতেছি। দেখো ভাইয়া আমাদের ডিডিএক্স অফ লগ এ ভিত্তিক এক্সকে অন্তরীকরণ করতে বললো। অনেকে বললো ভাই এটা তো ডিরেক্ট ফর্মুলা আছে। হ্যাঁ, ডিরেক্ট ফর্মুলা বসিয়ে দিলে হয়ে যাবে, তাও আমরা ভেঙে ভেঙে করে দেখাবো একবার। আরেকটা হচ্ছে আমরা করব ভাইয়া ডিডিএক্স অফ লগ এক্স ভিত্তিক এ। এবার আসো প্রথম কাজ হচ্ছে ভাইয়া এটা কি লিখা ডিডিএক্স অফ, এটার ফরম্যাটটা লেখা। ফরম্যাটটা কি ছিল ভাই, এটাকে আমরা লিখতে পারি লগ, খেয়াল করো দুইটা লগের গুণফল লগ ইন্টু লগ। আমরা মনে রাখার টেকনিক হিসেবে শিখাচ্ছি ভাই, বৃত্তি এ ছিল এ, মান এক্স ছিল এক্স, বাকি অংশটা ই দিয়ে ফুলফিল করব। ই মানে হচ্ছে আমরা মনে রাখার টেকনিক শিখাইলাম। দেন হচ্ছে ভাইয়া ডিডিএক্স অফ, এখানে থাকে হচ্ছে লগ এ ভিত্তিক ই, আর এখানে থাকে হচ্ছে লগ ই ভিত্তিক এক্স মানে হচ্ছে লন এক্স। এবার একটু খেয়াল করে দেখো, এখানে দুইটা জিনিস গুণাকারে আছে, এটা কিন্তু বারবার গতদিন বলছিলাম, যারা গুণাকারে আছে তুমি কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছো? এক্স এর সাপেক্ষে। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এই যে এত বড় রাশিটা দেখতেছো, এখানে কি কোনো এক্স আছে? না। এর মানে এই জিনিসটা এক্স এর উপর নির্ভর করে না, দ্যাট মিনস দিস ইজ এ কনস্ট্যান্ট। আর আমাদের কোন একটা ফাংশনের সাথে কনস্ট্যান্ট থাকলে কি করতে হয়? তাকে বের করে নিয়ে চলে আসতে হয়। তাহলে আসলে আমরা বের করে নিয়ে আসতেছি কি, লগ এ ভিত্তিক ই ইন্টু ডিডিএক্স অফ লন এক্স। এবার আসো ডিডিএক্স অফ লন এক্স এর ফর্মুলা কি? 1/x। তাহলে আমরা এখান থেকে বলতে পারি লগ এ ভিত্তিক ই ইন্টু ডিডিএক্স অফ লন এক্স এর ফর্মুলা হচ্ছে 1/x। এখান থেকে আমরা সাজায় লিখতে পারি 1/x লগ এ ভিত্তিক ই। আর এটাকে আমরা ফর্মুলা হিসেবে শিখছিলাম। মানে এটা যদি তোমাকে পরীক্ষায় তোমাকে ক নাম্বার সৃজনশীলে ক নাম্বারে বললো এটাকে অন্তরীকরণ করো, এই ভাই তোমারে বললো যে ডিডিএক্স অফ লগ এ ভিত্তিক এক্স কে অন্তরীকরণ করো, তুমি কি জাস্ট লিখে দিবা ডিডিএক্স অফ এটা সমান হচ্ছে এটা? না ভাইয়া, তখন লেখা যাবে না। কারণ তখন এটার আনসার যদি ডাইরেক্ট লিখে দাও, সেটা তো বন্ধু থেকে দেখেও লিখতে পারো, মাথা থেকে মুখস্থ লিখতে পারো। ওই কারণে তখন তোমাকে এই নিয়ম সুন্দর করে করতে হবে। এটা হচ্ছে জেনারেল প্রসেস, এটা হচ্ছে জেনারেল প্রসেসটা। বলো আমরা এই জিনিসটা বুঝছি কিনা, এই ফরম্যাটটা বুঝছি কিনা, এই ফরম্যাটটা বুঝছি কিনা, একটু বলো, একটু বলো আমরা এই জিনিসটা বুঝছি কিনা। তাহলে লগারিদমিকের ম্যাথ দেখলেই তোমাকে বুঝে নিতে হবে, প্রথমে তাকে আমাদের ভাঙাইতে হবে। এ ভিত্তিক এক্স মানে হচ্ছে ধ্রুবক টু দি পাওয়ার চলক থাকলে তখন আমার গুণাকারে, আর যদি চলক টু দি পাওয়ার ধ্রুবক থাকে তখন আমার ভাগাকারে করতে হয়। বলো আমাদের এই বামের অংশটা আমরা সবাই বুঝছি কিনা, একটু কনফার্ম করো, একটু কনফার্ম করো। বিবি মরিয়ম প্রশ্ন করছো, তোমার প্রশ্ন আনসার অলরেডি দেওয়া হয়ে গেছে। সেই প্রশ্নটা হচ্ছে আমরা ডাইরেক্ট ফর্মুলা করলে হবে কিনা। ভাই ডাইরেক্ট ফর্মুলা তো আমরা ইন জেনারেলি করতে পারি, বাট না করাই উত্তম, তবে করলেও খুব একটা সমস্যা নাই। তবে তোমার যদি পরীক্ষা আসছেই হচ্ছে এই ম্যাথটা 2 মার্চের জন্য, তো 2 মার্চের জন্য কি তুমি এটাকে ডাইরেক্ট আনসার লিখে দিবা? সেটা তো করতে পারবে না, তখন তোমাকে সুন্দর করে পুরোটা করে দিতে হবে। মানে আমি হচ্ছে যত ধরনের তোমার ঝামেলা হইতে পারে সব ঝামেলা আমি আমার পক্ষ থেকে নিয়ে তোমাকে বলে দিচ্ছি। মানে পরীক্ষায় তোমার এটা হইতে পারে, ভাই আপনি তো শিখেছেন ডিডিএক্স অফ লগ এ ভিত্তিক এক্স হচ্ছে 1/x লগ এ ভিত্তিক ই। এখন আমার সৃজনশীল ক নম্বরে আসছে এটা, তো আমি কি ডাইরেক্ট আনসার লিখে দিব? স্যার কি আমাকে 2 মার্চ দিবে? জীবনেও দিবে না। তখন তোমাকে জেনারেল প্রসেস ইউজ করতে হবে। তো আমরা শিখিয়ে দিলাম, কোনো সমস্যা তো নাই না। সাকিব হোসেন জিয়ান, ইয়ের কি কোনো মান আছে? অবশ্যই আছে।
এর অবশ্যই মান আছে। ই মানে হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল। এই যে আমাদের তোমরা ম্যাক্লরিন সিরিজ দেখছো না, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এভাবে কন্টিনিউয়াসলি যায়। তো এখন ই মানে কি, এক্স এর পাওয়ার 1 না, 1, তাহলে আমরা এখানে বলতে পারি ই টু দি পাওয়ার 1 মানে এক্স এর মান 1, তাহলে আমার কি হবে 1 প্লাস এখানে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3, এভাবে চলবে। তো ওই জন্য কখনো এটা একটু বলে দিই, ভালো কথা, যদি কখনো কোথাও তুমি দেখো এই ধারাটা আছে, সিনে রাখো, এই জিনিসটা সিনে রাখো, পরীক্ষায় তোমাকে বলবে ইয়ের ধারা কোনটা, অথবা তোমাকে বলবে এই ধারাটি কি নির্দেশ করে, এই ধারাটি কি নির্দেশ করে বলতেই পারে এই ধারাটি কি নির্দেশ করে, কোত্থেকে আসে, ম্যাক্লরিন থেকে। ম্যাক্লরিনের ধারা আমরা এখানে শিখছি, ওই ধারা থেকে এক্স এর মান যদি 1 হয় তখন এটা দেখতে এরকম হবে, এবং এই চেহারাটা চিনে রাখো, এটা মান হচ্ছে এক্সপোনেনশিয়াল ই, আর ই এর একটা মান আছে, ই ইকুয়ালস টু হচ্ছে 2.718 ব্লা 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 ব্লা। ওই পায়ের মান যেরকম অনেকগুলা, এরকম ই এর পরও ডিজিট অনেকগুলো এলোমেলো আমাদের থাকে, এতগুলো মুখস্থ করতে পারবো না, 2.718 মুখস্থ করলে হয়, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ই এর মান। তোমাদেরকে একটা সুন্দর ব্যাখ্যা দিত, তোমাদেরকে একটা সুন্দর জিনিস শিখাই। সুন্দর জিনিসটা কি, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয়, এটা আমরা শিখছি না, যে ভাই শিখছি ভাইয়া, এখান থেকেও কিন্তু সেটা প্রমাণ করা যায়, শিখাবো এখান থেকে কিভাবে প্রমাণ করা যায় ই টু দি পাওয়ার এক্স কে ই টু দি পাওয়ার অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয়, সেটা তোমরা শিখবা কিনা বলো, যদি শিখতে চাও শিখে দিব, সুন্দর একটা নিয়ম। তবে এটা তোমাদের বইতে পাবো না, কোথাও পাবো না, অন্যদের সাথে একটু ভাব নিতে পারবা, দেখছো কি টেকনিকে আমরা শিখতেছি, একটু ভাব নেওয়ার জন্য আমাদের এটা শিখাই যায়। তবে আমাদের নিয়মটা কঠিন না, আমাদের জানা নিয়ম, তবে আমরা জানি না এতটুকুই, কিন্তু আমাদের সবাই তো মূল নিয়মে করে, মূল নিয়ম ছাড়া আমরা টেকনিক্যালি 2 লাইনে এটা প্রমাণ করে দিতে পারবো, মূল নিয়ম ছাড়া। আচ্ছা, অনেকে বলতে শিখান, আচ্ছা যেহেতু শিখাইতে বলতে শিখাই, তার আগে আমরা এটা মুছে ফেলি, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করবো। দেখো ই টু দি পাওয়ার এক্সকে যদি অন্তরীকরণ করি, এই যে ই টু দি পাওয়ার এক্সের ধারা এখানে আসে না, জি ভাই আসে। এখন তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করবো, ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করা মানে হচ্ছে এই যে ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। তো অনেক ই টু দি পাওয়ার এক্স মানে কি, এই পুরো জিনিসটা না, তাহলে এটাকে অন্তরীকরণ করা মানে এদের সবাইকে অন্তরীকরণ করা, 1কে অন্তরীকরণ করলে আনসার হবে 0 প্লাস এখানে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, এটা হচ্ছে কনস্ট্যান্টে বের করে নিয়ে আসলাম, বাকি থাকে হচ্ছে ভাইয়া আমাদের এক্স, এই এক্সকে অন্তরীকরণ করলে হয় 1, ওকে, প্লাস ফ্যাক্টোরিয়াল 2টা কনস্ট্যান্ট, 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 নিয়ে আসলাম, ভাইয়া এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে আনসার হচ্ছে 2x, ওকে ভাইয়া, প্লাস আমাদের 1 বাই ফ্যাক্টোরিয়াল 3, এটা আমাদের নিয়ে আসলাম, আর ভাইয়া এক্স কিউবকে অন্তরীকরণ করলে হয় 3x স্কোয়ার, এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে অসীম পর্যন্ত, কারণ এটা অসীম দ্বারা। এবার আসো তাহলে কি হয় দেখো, এই যে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 এর মান হচ্ছে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 1, এর মানে পুরোটার মান হচ্ছে 1 প্লাস, এবার হচ্ছে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে কি ভাইয়া, ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2 ইন্টু 1, আর এদিকে আছে ভাইয়া 2x, ভাইয়া 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1, এদিকে আছে এক্স স্কোয়ার, এভাবে কন্টিনিউয়াসলি অসীম পর্যন্ত যাবে। এবার একটু খেয়াল করো তো, এই 2 কাটাকাটি, এখান থেকে সরি এখানে একটা 3 ছিল, 3x স্কোয়ার, এই যে দেখো ভাইয়া এখান থেকে 3 কাটাকাটি, তো আমরা চাইলে একটা কাজ করতে পারি না ভাইয়া, 1 প্লাস এটা x, উপরে আছে x, নিচে আছে 1 কে তো চাইলে 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, জি ভাইয়া লেখা যায়, প্লাস এই যে এদিকে আছে আমাদের এক্স স্কোয়ার, আর নিচে 2 ইন্টু 1, তো 2 ইন্টু 1 কে তো 2 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, একইভাবে কন্টিনিউয়াসলি আরও আসতে থাকবে, তুমি যদি আরও করতা আরও আসতো। একটু ভালো করে তাকাইয়ে দেখো তো, এই জিনিসটা মেইনলি ই টু দি পাওয়ার এক্স না। এখন তুমি বলতে পারো ভাইয়া এখানে তো একটা কমে গেছে, শূন্য হয়ে গেছে, যে ভাই এটা হচ্ছে অসীম দ্বারা, অসীম থেকে একটা কমলে কোনো সমস্যা নাই, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে আসলে কার দ্বারা, ই টু দি পাওয়ার এক্স এর দ্বারা। তাহলে খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স থেকে অন্তরীকরণ করার পর আমার আনসার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। সুন্দর নিয়ম না, আমরা এইভাবে প্রমাণ করতে পারি, আসলে অনেক নিয়ম আছে, ম্যাথ জিনিসটাই জোস, খালি জোস করে তোমাকে শিখতে জানতে হবে। বুঝছো কিনা বলো তো, বুঝছো কিনা? হ্যাঁ, এখন নোট যারা
এখন তো আমি কাউকে নোট করতে বলি না, ক্লাসের পর স্ক্রিনশট পাবে, স্ক্রিনশট থেকে তুমি নোট করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। বাট ঝামেলা হচ্ছে আমরা যদি কিছুক্ষণ রেখে দিই ভিডিওটা, তাহলে ফুল টাইমে রেখে দিতে হবে, কারণ হচ্ছে কিছুক্ষণ রাখলে 10 মিনিট রাখলে সবাই ডাউনলোড করে নেবে, তো এটা আসলে দেওয়া যায় না, ঝামেলা আছে। খুব সুন্দর একটা নিয়ম না? আচ্ছা, আমাদের তানজিম বলতেছে দ্বিতীয় লাইনটা আরেকবার। এই যে দেখো, দ্বিতীয় লাইনটা আরেকবার বলতেছি, e⁴x কে অন্তরীকরণ করবো। ওকে, 1 হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে 0। এখানে আছে x/1, x বাদে বাকিটা কনস্ট্যান্ট না, ওই কারণে কনস্ট্যান্ট 1/1 বের করে নিয়ে আসলাম। এবার x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি আনসার হয় 1। এরপর আমাদের এখানে 1/2 কনস্ট্যান্ট বের করে নিয়ে আসলাম, বাকি থাকে হচ্ছে আমার x², তাকে অন্তরীকরণ করলে হয় 2x, x⁴n এর ফর্মুলা। এরপর 1/3 কনস্ট্যান্ট বের করে নিয়ে আসলাম, x³ কে অন্তরীকরণ করলে হয় 3x² করলাম। করার পর ক্যালকুলেশন করে দেখলাম যে ওই যে আবার আগের মতো ধারা চলে আসছে, মানে একবার অন্তরীকরণ করার পরও সেম টাইপের ধারা। এর মানে আমরা বুঝতে পারলাম আসলে অ্যাকচুয়ালি আমরা এভাবেও প্রমাণ করতে পারি, এই কনসেপ্ট দিয়ে তুমি অনেকগুলো প্রমাণ করতে পারবে আসলে চাইলে। এটা টেকনিক শিখেলাম আর কি, আমাদের ম্যাজিক আর কি, ম্যাজিক বলতে পারো, অনেকের কাছে ভাব নিতে পারবা। আর তোমরা এত লম্বা পদ্ধতিতে করো, তোমরা আমি এখনই প্রমাণ করেছি, দেখো ধুমধাম 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 প্রমাণ হয়ে গেছে, e⁴x কে অন্তরীকরণ করলে e⁴x হয়। ওকে, বুঝছি কিনা বলো, সবাই বুঝছি কিনা বলো? ওকে, আচ্ছা এবার আসো আমরা, এটা হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল না, মাঝখানে একজনের প্রশ্ন করে মুখ দিয়ে চলে আসলো, বলে দিলাম। ওকে, আমরা শিখতে তো কোনো আপত্তি নেই, আমাদের এটা মুছে ফেলি। হ্যাঁ, এটা আমরা এখন মুছে ফেলতেছি। এবার হচ্ছে আমরা ওই ম্যাথটা করব। তাহলে খেয়াল করো, আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এটা। এই যে ভাই, এই ম্যাথটা হচ্ছে মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা, এটা তো তোমরা বলে দিতে হবে, এই ম্যাথটা আমি পারি না, আমাকে তোমরা বলে দিতে হবে, তোমরা বলে দিতে হবে আমরা কি করব। ফার্স্ট অফ অল আমি এটা করলাম, কি কাজ করলাম ভাইয়া, এখান থেকে তো আমরা বলতে পারি ddx অফ, এই জিনিসটাকে সংক্ষেপে লেখা যায় এরকম। ভাইয়া আমরা বলছিলাম দুইটা লগের ভাগ আকারে লিখি, দুইটা লগের ভাগ আকারে যদি x ভিত্তিক a থাকে। এরপর আমরা দুইটারই ভিত্তিতে ই দিব, দুইটারই ভিত্তিতে ই দিব। এবার এই দুইটার মধ্যে উপরে কে আছে, এ, এটা উপরে রাখলাম ভগ্নাংশের, আর নিচে কে আছে x, এটাকে ভগ্নাংশের নিচে রাখলাম। তো আমাদের এখান থেকে ই ভিত্তিক a এটাকে বলা যায় ln a, ই ভিত্তিক x এটাকে বলা যায় ln x। তাহলে আমরা খুব সুন্দর করে বলতে পারি ভাই ইকুয়ালস টু ddx অফ, এখানে আমরা দেখতেছি হচ্ছে ln a, নিচে হচ্ছে ln x। এবার দেখো ভাইয়া, দুইটা জিনিস ভাই ভাগ আকারে আছে, ভাই ভাগ আকারে থাকলেও সেটা আমার x এর ফাংশন তো না। এইখানে দেখেন আমার নিচেরটা হচ্ছে একটা x এর ফাংশন, বাট দিস ইজ নট এ ফাংশন অফ x, দ্যাট মিনস দিস ইজ এ কনস্ট্যান্ট। যদি আমার কোনো একটা কনস্ট্যান্ট কোনো একটা ফাংশনের সাথে থাকে, আমার প্রথম কাজ তাকে বের করে নিয়ে আসা, তাহলে আমরা তাকে বের করে নিয়ে আসলাম। তাহলে আমাদের তাহলে আমরা তাকে বের করে নিয়ে আসি, পরের লাইনে আসি, ln এটাকে বের করে নিয়ে আসলাম ইন্টু ddx অফ 1/ln x। এই তোমরা বলো তো ddx অফ 1 মানে কার জায়গায় ইস আসে, কার জায়গায় ইস করতে ইচ্ছে করে বলো তো, কার জায়গায় ইস করতে ইচ্ছে করে একটু বলো কমেন্টে শুনি, কার জায়গায় ইস করতে ইচ্ছে করে বলো। ইস কার জায়গায় করতে ইচ্ছে করে, দেখি কয়জনের পর আমরা দেখি কার জায়গায় ইস করতে ইচ্ছে করে। হ্যাঁ, শিখাশীল ln x, তন্ময় ln x, জাবিউল ইসলাম ln x, এই তো বুঝে গেছো তোমরা। আহমদ 1/ln x না, 1/ln x না, আমরা 1/ln x থেকে ইস করতে ইচ্ছে, কারণ 1/x এর ফর্মুলা আছে, আমরা 1/x এর ফর্মুলা আমরা জানি। হ্যাঁ, ln x এর জায়গায় ইস করতে হয়, কেন করতে হয়, কারণ আমাদের এই ধরনের একটা ফর্মুলা হয় ddx অফ 1/x সমান হচ্ছে -1/x²। গত ক্লাসে আমরা বলে দিয়েছিলাম, এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। তাহলে আমাদের এখান থেকে আমরা খুব সুন্দর করে বলতে পারি ln a ভাইয়া ddx অফ 1/x, যদি একটা x থাকতো তাহলে 1/x এর সূত্র মিলতো, ঠিক কি না? হ্যাঁ, এটার ফর্মুলা কি -1/x²। তাহলে আমাদের ফর্মুলা লিখে ফেলি -1/x² মানে হচ্ছে যেটা আছে সেটা হোল স্কোয়ার। এখন সেকেন্ড ব্র্যাকেট রাখি, কারণ হচ্ছে আমার এখানে আবার না হয় বুঝে যাবে না, বিয়োগ মনে করবে অনেকে, আসলে এটা গুণ। কিন্তু ঝামেলা হয়ে গেছে ভাই, যাকে আমি x ধরলাম সে আমার x নয়, তাকে আবার নতুন করে অন্তরীকরণটা করিতে হয়। তো ওই কারণে ln x কে আবার অন্তরীকরণ করব ddx অফ ln x।
তাহলে আমরা খুব সুন্দর করে বলতে পারি ভাই মাইনাসটা সামনে চলে আসুক, আসলো, উপরে থাকে হচ্ছে লন এ, নিচে থাকে হচ্ছে লন এক্স হোল স্কোয়ার, আর ডিডি এক্স অফ লন এক্সের ফর্মুলা কি 1/x। শেষ, ম্যাথ মিলে গেছে। এবার আমরা সুন্দর করে সাজায় লিখি, মাইনাস উপরে আছে লন এ, নিচে আছে কি এক্স ইন্টু লন এক্স হোল স্কোয়ার, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। বলো আমরা বুঝছি কিনা, এই ম্যাথটা বুঝছি কিনা একটু বলি প্লিজ, আমরা বুঝছি কিনা বলি, এই ম্যাথটা বুঝছি কিনা বলি। হ্যাঁ আবিদ শাহরিয়ার, না ইউটিউবে দিব না, আজকের ক্লাস দেওয়া হবে না, আজকের ক্লাসটা হচ্ছে ক্লাসের পরেই শেষ, এরপর আর পাওয়ার কোনো চান্স নাই। আজকে না, এই সপ্তাহের কোনো ক্লাসই আসলে দেওয়া হবে না। কারণ এই সপ্তাহ হচ্ছে সবচেয়ে মারাত্মক লেভেলের ক্লাস। মানে তুমি যদি অন্তরীকরণ শিখে অ্যাপ্লাই করতে যাও, এই সপ্তাহে তুমি অন্তরীকরণের প্রচুর জিনিস শিখবা। নর্মালি এক ক্লাসে যে পরিমাণ ম্যাথ করা শিখো, প্রত্যেকটা ক্লাসে কনসেপ্ট শিখো, এখনকার ক্লাসগুলোতে ম্যাথ করা শিখবা। একদিন লস মানে হচ্ছে অনেক লস, একদিন ক্লাস মানে হচ্ছে অনেক কিছু শিখছি। আহমদ বলতেছে আরেকবার রিপিট করার জন্য, আমি করতেছি, কোনো সমস্যা নাই। দেখো ভাই ডিডি এক্স অফ লগ এক্স ভিত্তিক এ আছে, আমি বারবার বলতেছি এ ভিত্তিক এক্স, এক্স ভিত্তিক এ, দুইটা থাকলে প্রথমে তাদেরকে ভাঙ্গাইতে হয়। তা আমরা এটাকেও ভাঙ্গাইলাম, এটাকেও ভাঙ্গাইলাম, ওকে নো প্রবলেম। দেন আমার এখানে কি করতেছি তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের এখানে ভাঙ্গানোর পর আসলো লগ ই ভিত্তিক এ ডিভাইড বাই ই ভিত্তিক এক্স, সেটা আমরা সবাই জানি। তাহলে আমরা ই ভিত্তিক এ কে বলতে পারি লন এ, ই ভিত্তিক এক্স কে বলতে পারি হচ্ছে লন এক্স। এখন আমাদের ডিডি এক্স অফ এটা করব, এখানে দুইটা জিনিস ভাগ আকারে আছে, তবে ভাগ আকারে থাকলেই যে ভাগ করে দিব তা না কিন্তু। কেন? কারণ দুইটা ফাংশন ভাগ আকারে থাকতে হবে। কার ফাংশন? যার সাপেক্ষে অন্তরীকরণ করব তার ফাংশন। আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এখন আমার এখানে উপরে আছে একটা কনস্ট্যান্ট, নিচে হচ্ছে আমাদের একটা এক্স এর ফাংশন। ওই কারণে এটা যেহেতু কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা বের হয়ে চলে আসলো, আর এক্স এর ফাংশনটাকে আমরা রেখে দিলাম কারণ তাকে অন্তরীকরণ করব। এখন এক্স এর ফাংশন যেটা, এটার জায়গায় যদি শুধু এক্স থাকতো তাহলে 1/x এর ফর্মুলা হইতো। তো আমরা ডিডি এক্স অফ 1/x এর ফর্মুলা জানি -1/x স্কোয়ার, ওই কারণে আমরা এটাকে মনে মনে এক্স চিন্তা করলাম। তাহলে ফর্মুলা হচ্ছে -1/x স্কোয়ার, মানে এটা স্কোয়ার, বাট এটা তো এক্স না, ওই কারণে তাকে আবার পুনরায় অন্তরীকরণ করতে হবে ডিডি এক্স অফ লন এক্স। আর আমরা জানি ডিডি এক্স অফ লন এক্স এর ফর্মুলা হচ্ছে 1/x। দেন তুমি সুন্দর করে গুছাই লিখে দিলে, এটাই তোমার আনসার। আশা করি বুঝতে পারছো। বলো আমরা সবাই বুঝছি কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা একটু বলো। ওকে, তাহলে আমরা সবাই বুঝছি না? ওকে, দেন আমরা সামনের দিকে আগাই। যেমন এবার তোমাকে একটা ম্যাথ দেখাই, আমি দেখো একটু ভালো করে খেয়াল করো, একটা ম্যাথ দেখাই তোমাকে। ফর এক্সাম্পল তোমাকে এবার আমি একটা ম্যাথ দিলাম এরকম, ভাইয়া লগ 5 ভিত্তিক 6x, এই ম্যাথটাকে আমি অন্তরীকরণ করতে বললাম। ওকে, অন্তরীকরণ করতে বললাম ভাই 5 ভিত্তিক 6x। তাহলে আগে আমাকে তোমরা বলো তো ভাই কোন ফরম্যাট, লগ এ ভিত্তিক এক্স নাকি লগ এক্স ভিত্তিক এ? তোমরা কমেন্ট করবে এরকম এ এক্স এক্স এ, তাহলে আমরা বুঝে নিব। এ এক্স বললে এটা বুঝায়, এক্স এ বললে এটা বুঝায়। বলো তো তোমরা আগেই বলো যে আমার এখানে ফরম্যাট কোনটা, এক্স ভিত্তিক এ নাকি এ ভিত্তিক এক্স? তোমরা একটু দেখে বলো কোন ফরম্যাটটা আমাদের এখানে, কোন ফরম্যাটটা আমাদের এখানে, একটু কাইন্ডলি বলো আমাদের কোন ফরম্যাটটা এখানে, লগ এ ভিত্তিক এক্স অর এক্স ভিত্তিক এ, হুইচ ফরম্যাট উই ক্যান অ্যাপ্লাই? এই যে পূর্ণতা পারছি, হ্যাঁ এ ভিত্তিক এক্স। ওকে, তোমার আনসার কারেক্ট আসলে, হ্যাঁ সবার আনসারই কারেক্ট হচ্ছে এ ভিত্তিক এক্স, এ ভিত্তিক এক্স, এক্স্যাক্টলি। ওকে ওকে, তাহলে আমাদের এ ভিত্তিক এক্স, তাহলে আমার দেখো এটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তো এ ভিত্তিক এক্স, ওকে ওকে, এ ভিত্তিক এক্স যদি হয় তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি ভাইয়া, আমার প্রথম কাজ হচ্ছে এরকম থাকলে এটার সিস্টেমটা কেমন, দুইটা লগ গুণ আকারে, তাই না? তাহলে আমরা দুইটা লগ গুণ আকারে করি, এখানেও ঠিক সেম কাজটা করতেছি। দেখো এখানে দুইটা লগ গুণ আকারে, লগ লগ। এরপর আমরা বলছিলাম ভিত্তিটা একটার ভিত্তি রাখবো আর মানটা আরেকটার মানে রাখলাম। এরপর ভাইয়া আমাদের বাকিটা ই দ্বারা পূর্ণতা করতে হবে। ওকে, করলাম। তাহলে আমাদের হইলোটা কি ভাইয়া, এখানে তো অন্তরীকরণ করবো, তাহলে আমরা এখানে দিই ডি ডি এক্স অফ, এই পুরাটাকে এভাবে লিখলাম। এর মধ্যে দেখো 5 ভিত্তিক ই, এই জিনিসটার মধ্যে কোনো এক্স নাই, এর মধ্যে কনস্ট্যান্ট বের হয়ে চলে আসবে, লগ 5 ভিত্তিক ইটা কনস্ট্যান্ট বের হয়ে চলে আসবে। আর
এদিকে ডিডি এক্স অফ বাকি যেটা, তো লগ ই ভিত্তিক এক্সকে আমরা কি বলি, লন এক্স বলি, তাহলে লগ ই ভিত্তিক 6x-কে আমরা কি বলবো, লন 6x বলবো। ওকে ওকে, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, লগ 5 ভিত্তিক ই আছে, ডিডি এক্স অফ লন, যদি একটা লন এক্স থাকতো তাহলে আমাদের ফর্মুলা হয়তো, তো আমরা জানি ডিডি এক্স অফ লন এক্স এর ফর্মুলা হচ্ছে 1/x, এর মানে 1/6x, কিন্তু এটা তো আমার x না, তাহলে আমাকে আবার করতে হবে ডিডি এক্স অফ 6x। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি খেয়াল করে দেখো, লগ 5 ভিত্তিক ই ইন্টু 1/6x ইন্টু 6x-কে অন্তরীকরণ করলে 6টা বের হয়ে চলে আসবে, x-কে x হিসেবে অন্তরীকরণ করলে 1 হয়। এরপর দেখবে সুন্দর করে আমাদের ভাইয়া x 6 কাটাকাটি চলে গেল। এরপর আমরা এখান থেকে বলতে পারি, আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি হচ্ছে আমার আনসার হচ্ছে 1/x লগ 5 ভিত্তিক ই, এটা হচ্ছে আমার আনসার। এটা হচ্ছে প্রসেস 1, এর মানে জেনারেল প্রসেসে করলে আমার আনসার এটা। তাহলে একটু ভালো করে খেয়াল করো, আগে বলো আমরা এটা বুঝছি কিনা, এটা বুঝলে এরপর আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি, আগে বলো এটা বুঝছি কিনা, আগে বলো আমরা এই প্রসেসটা বুঝছি কিনা। লগ 5 ভিত্তিক x, এটাকে আমরা প্রথমে লগারিদমিকের দুইটা গুণফল আকারে দেখাইলাম, দেন হচ্ছে এটা কনস্ট্যান্ট বের করে নিয়ে আসলাম, আর ই ভিত্তিক 6x-কে আমরা লন 6x বলতে পারি, ই ভিত্তিক লগারিদম মানে হচ্ছে লন। এখন আমরা ডিডি এক্স অফ লন এক্স এর ফর্মুলা করলাম 1/x, কিন্তু এটা তো x না, এটা 6x, ওই কারণে তাকে আবার অন্তরীকরণ করলাম, 6টা কনস্ট্যান্ট বের হয়ে চলে আসলো, x-কে x হিসাবে অন্তরীকরণ করলে 1 হয়, 6 কাটা যায়। এবার আমরা সুন্দর করে সাজিয়ে লিখলাম 1/x লগ 5 ভিত্তিক ই, দিস ইজ আওয়ার আনসার। বলো আমরা একটু বুঝছি কিনা, বুঝছি। ওকে, এবার যদি বুঝে যাই দেন আমরা অন্য প্রসেসে করি। অন্য প্রসেস কি, তুমি আমাকে বলতে পারবে আমার তো এই ফর্মুলা জানা আছে, ডিডি এক্স অফ লগ এ ভিত্তিক এক্স, ডিডি এক্স অফ লগ এ ভিত্তিক এক্স সমান হচ্ছে 1/x লগ এ ভিত্তিক ই। ভাই এই ফর্মুলা তো আমার জানা আছে, ঠিক না? জি ভাই জানা আছে। তাহলে আপনাকে যখন অন্তরীকরণ করতে বললো ডিডি এক্স অফ লগ 5 ভিত্তিক 6x, তো সমস্যাটা কোন জায়গায়? তাহলে আমরা এখানে ভাই ডিডি এক্স অফ লগ এর মান কনস্ট্যান্ট যে কোনো কিছু হতে পারে, এ ভিত্তিক ইস, যদি একটা এক্স থাকতো তাহলে আমরা এটাকে মনে মনে এক্স কল্পনা করে সূত্র করে ফেলি। ফর্মুলা কি, 1/x, এক্স মানে হচ্ছে এই যে 6x, লগ এ ভিত্তিক ই, এ মানে কত 5 ভিত্তিক ই, এ ভিত্তিক ই ভিত্তিক 5 ভিত্তিক ই। এবার তুমি যে এটাকে এক্স ধরছো, এটা তো আসলে এক্স নয়, ওই কারণে নতুন করে অন্তরীকরণ করতে হয় ডিডি এক্স অফ 6x। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 1/6x লগ 5 ভিত্তিক ই, ডিডি এক্স অফ 6x করলে কি হবে, 6টা বের হয়ে চলে আসবে, আর আমাদের x-কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়। এবার একটু খেয়াল করে দেখো, 6 কাটাকাটি, তাহলে আমি আনসার কত পাচ্ছি ভাই, আমি আনসার পাচ্ছি হচ্ছে 1/x লগ 5 ভিত্তিক ই, এটাই হচ্ছে আমাদের আনসার। এবার তোমরা এখন অনেকে আমাকে কোয়েশ্চেন করো, ভাইয়া এটার তুলনায় এটা আর একটু সোজা প্রসেস বা ছোট, কোনটা করব? আমি তোমাকে বলবো তোমার হাতে টাইম না থাকলে এটা করো, হাতে টাইম থাকলে সবচেয়ে বেটার এটা করো। এবং এইচএসসি লেভেলে আমি মনে করি এটা ব্যবহার না করে এইচএসসি লেভেলে এটা ব্যবহার করা বেটার। আর এমসিকিউর ক্ষেত্রে তো তুমি যেটা ইচ্ছে ব্যবহার করতে পারছো, এমসিকিউর ক্ষেত্রে না, রিটেনের ক্ষেত্রে এইচএসসি লেভেলে এটা, আর অ্যাডমিশন লেভেলে যে অ্যাডমিশনই হোক এটা ইউজ করতে পারবা। মানে অ্যাডমিশন লেভেলে আমরা অলওয়েজ এভাবে করবো, হুদে আমরা এত পেশাল পারবো না, বাট এইচএসসি লেভেলে আমাকে একটু গোড়া থেকে যেতে হবে। বলো আমরা কথাটা বুঝছি কিনা, বলো কথাটা ক্লিয়ার কিনা বলেন, আমরা এতটুকু বুঝছি কিনা একটু বলি, এতটুকু আমরা ক্লিয়ারলি বুঝছি কিনা, এতটুকু ক্লিয়ারলি বুঝছি কিনা একটু বলি। আমরা দুইটা প্রসেস দেখাইলাম, এটা করবো এইচএসসিতে রিটেনে, আর এমসিকিউতে তোমার যেভাবে ইচ্ছা। আর এটা হচ্ছে অ্যাডমিশনে আমরা রিটেনে এভাবে করতে পারবো, অ্যাডমিশনে রিটেনে এভাবে করলে সমস্যা নেই, এইচএসসিতে রিটেনে এভাবে করলে খুব একটা সমস্যা নেই, বাট না করাটা বেটার, এভাবে করাটা এইচএসসিতে পারফেক্ট। ওকে, যাক আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝে গেছি। এবার তাহলে আমরা একটু সামনের দিকে আগাইতে পারি না, আমরা একটু আস্তে আস্তে সামনের দিকে আগাই। ওকে, একটু খেয়াল করো, আমরা সামনের দিকে আগাই।
এবার আমি খুব দ্রুত একটা একটা ম্যাথ করে যাব, খেয়াল করো, তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আমরা খুব দ্রুত একটা একটা করে ম্যাথ করে যাব, আমরা খুব দ্রুত একটা করে ম্যাথ করে যাব। এই ম্যাথটা আজকে একজন দেখলাম একটু লম্বা প্রসেসে করছে, ওই জন্য আমি একটু ছোটো প্রসেসে করাই দিই। ডিডিএক্স অফ এক্স মাইনাস 3 রুট ওভার আমাদের ডিডিএক্স অফ এটা। তো একটু খেয়াল করো, আমাদের এটাকে চাইলে দুইটা ওয়েতে করা যায়। একটা কথা হচ্ছে, প্রথমে ভাইয়া আমি তো চিন্তা করতে পারি ভাই ডিডিএক্স অফ 1/x, তাহলে আমাদের ডিডিএক্স অফ 1/x এর ফর্মুলা কি ভাইয়া? মাইনাস 1/x স্কোয়ার, মানে হচ্ছে এটাকে স্কোয়ার করবো, এটাকে স্কোয়ার করলে x মাইনাস 3 হয়। কিন্তু এটা তো আমার x না, তাহলে আমাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে ডিডিএক্স অফ রুট ওভার x মাইনাস 3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মাইনাস 1/x মাইনাস 3 আমাদের থাকলো ডিডিএক্স অফ রুট ওভার x। ডিডিএক্স অফ রুট ওভার x এর ফর্মুলা হচ্ছে 1/2 রুট ওভার x, কিন্তু এটা তো আমার x না ভিতরেরটা, তাহলে ডিডিএক্স অফ আবার এটাকে অন্তরীকরণ করতে হয়। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে কত বাই মাইনাস 1 আমাদের এখানে x মাইনাস 3 আছে, আর এখানে আছে 1/2 ইন্টু x মাইনাস 3 টু দি পাওয়ার হাফ বলা যায়, কারণ যেহেতু দুইটা আছে আমরা একসাথে করে ফেলবো। টু দি পাওয়ার হাফ বলা যায়, রুট মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ। আর ডিডিএক্স অফ এক্সকে করলে পাবো হচ্ছে আমাদের 1, আর 3কে করলে আমরা পাবো হচ্ছে 0, এক কথা এটা হচ্ছে 1। তাহলে আমরা এখানে খুব সিম্পলি বলতে পারি মাইনাস, আর এইদিকে হচ্ছে এখানে 1/2টা থাকবে, আর x মাইনাস 3 দুইটার পাওয়ারে যোগ করলে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে হাফ, মানে হচ্ছে 3/2। তাহলে আমরা বলতে পারি x মাইনাস 3 টু দি পাওয়ার 3/2, এটাই হচ্ছে আমাদের আনসার। তো এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। আমি তোমাকে দেখো বারবার একটা কাজ করতেছি, খেয়াল করতেছো, প্রত্যেকটা ম্যাথ আমি দুইটা ওয়েতে দেখাচ্ছি, মানে হচ্ছে যাতে করে তোমার মাথায় এই ধরনের ঝামেলা না আসবে কোনটা না কোনটা করবো, আপনি এভাবে করেছেন, তোমার মাথায় যেভাবে আসে সেভাবে করবা। আমি জাস্ট তোমাকে কয়েকটা ওয়ে দেখাচ্ছি। এবার আসো ভাই ঠিক সেম ম্যাথ আমি একটু অন্য স্টাইলে করি। ভাই ডিডিএক্স অফ 1/রুট ওভার x মাইনাস 3, আমরা এটা কীভাবে করতেছি ভাই? ডিডিএক্স অফ এটাকে তো চাইলে লেখা যায় x মাইনাস 3 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ লেখা যায় না? কেন? কারণ ভাইয়া রুটের নিচে রুট আছে, মানে কি খেয়াল করে দেখেন তো, ডিডিএক্স অফ 1/x মাইনাস 3 টু দি পাওয়ার হাফ লেখা যায় কি না? জি ভাই অবশ্যই লেখা যায়, অবশ্যই লেখা যায়, যে আমাদের রুটটা তুলে উপরে হাফ দেওয়া যায়। তো আমাদের নিচ থেকে উপরে উঠে আসলে এটা মাইনাস হাফ হয়ে যায় না? জি। এবার x টু দি পাওয়ার n এর ফর্মুলা করেন, তো x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি? n মানে হচ্ছে মাইনাস হাফ, n x মানে হচ্ছে x মাইনাস 3 টু দি পাওয়ার n মাইনাস 1, কিন্তু এটা তো আমার x না, ওই কারণে এটাকে আবার অন্তরীকরণ করতে হয় ডিডিএক্স অফ x মাইনাস 3। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি? মাইনাস হাফ, এখানে x মাইনাস 3 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 3/2, আর এদিকে পাচ্ছি ডিডিএক্স অফ এক্সকে অন্তরীকরণ করলে হচ্ছে 1, 3কে অন্তরীকরণ করলে হচ্ছে 0। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস হাফ টু দি পাওয়ার এত, মানে হচ্ছে এটাকে এভাবে লেখা যায় 1/2 ইন্টু x মাইনাস 3 হোল টু দি পাওয়ার 3/2। দেখো আমাদের আনসার মিলে গেছে, কারণ মাইনাসটা নিচে গেলে প্লাস হয়ে যাচ্ছে ইনভার্স আকারে। তো আমরা তাহলে এভাবে করতে পারি। সো তোমার যে প্রসেস পছন্দ হয় তুমি সেই প্রসেসে করো, যেভাবে তোমার স্বাচ্ছন্দ্য বোধ মনে হয় সেভাবে করো। অর্থাৎ এমন না যে তোমার বন্ধুর চিন্তা আর তোমার চিন্তা সেম হবে। অ্যাট এ টাইম একটা মানুষের মাথায় ভিন্ন চিন্তা আসতে পারে, তোমার মাথায় যে চিন্তা আসবে তুমি ওই চিন্তায় উইদাউট এনি টেনশন উই ক্যান অ্যাপ্লাই, তুমি যেভাবে ইচ্ছা করো, নো টেনশন, তোমার কোনো প্রবলেম হবে না, তুমি যেভাবে করো আনসার মিলে যাবে, কোনো ব্যাপার না। তবে প্রসেসটা ঠিক রাখতে হবে। যদি তোমার টেকনিক ঠিক থাকে, তোমার কনসেপ্ট ঠিক থাকে, বেসিক ক্লিয়ার থাকে, আশা করি কোনো প্রবলেম হবে না, তুমি যেভাবে ইচ্ছা আগাও। আমাদের অনেকেই বলে ভাই কীভাবে আগাবো? আরে ভাই মাথায় যেটা ধরো সেটা ধরে আগে যাও, মানে তোমার মনে হয়েছে এটা করবো করে দাও। কারণ ওই একটা কবিতা পড়াইছি, সেই কবিতা পুরো অন্তরীকরণ শেষ, মাথায় যা ধরে করে দাও, কোনো সমস্যা নেই। বলো আমরা একটুক বুঝছি কিনা, একটুক বুঝছি কিনা বলো, একটুক বুঝছি কিনা বলো। জিনাত তাহসিন সেকেন্ডটা অনেক কিছু জিবে। আমার কথা হচ্ছে তোমাকে আমি এভাবে করাইলাম, পরীক্ষার হলে তোমার এভাবে মাথায় আসলো না, পরীক্ষার হলে তোমার মাথায় আসলো এটা, মাথা গোলাই যাবে না? তখন মনে হবে কি ভাই কোন প্রসেস করেছে, কোনো দরকার নেই ভাই, তোমার মাথায় যেভাবে আসে তুমি এভাবে করো, জাস্ট নিয়মটা ঠিক রাখো। তুমি কিভাবে করবে এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। দেখো আনসার কিন্তু ঠিকই মিলছে। আর আমরা তো সতর্কবার্তা দিছিলাম অন্তরীকরণের ত্রিকোণমিতি সংক্রান্ত ম্যাথগুলো যখন করব তখন দেখা যাবে আমাদের দুইটা ম্যাথের আনসার নাও মিলতে পারে, দুই প্রসেসে করলে দুই রকম আনসার হতে পারে, মানে দুইটার ফরম্যাট দুই রকম, আসলে অ্যাকচুয়ালি মিনিংটা সেম। আমার কাছে দেখে মনে হবে ভিন্ন, আসলে সেম। ওকে, তাহলে আমরা এরপর একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আগাবো কি, যেমন আমাদের একটা ম্যাথ আছে, আমি এবার ধাপে ধাপে একটা একটা করে ম্যাথ আগাইতে থাকি।
আমাদের অনেকগুলো ম্যাথ করা হয়ে যাচ্ছে। আমরা একটা ম্যাথ আছে হচ্ছে আমাদের এরকম, ভাইয়া এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রাইস রুট ওভার এক্স, এটাকে আমাদের অন্তরীকরণ করতে বলছে এক্স এর সাপেক্ষে ডিডি এক্স অফ। তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, অন্তরীকরণ করতে গেলে যদি কোনো ক্যালকুলেশন করা লাগে, যেমন যে ফর্মেটটা দেওয়া আছে ওই ফর্মেটের মধ্যে যদি কোনো ক্যালকুলেশন করা লাগে, আগে ক্যালকুলেশন করবো তারপর অন্তরীকরণ, মানে এটাকে সহজবুদ্ধ করার পর অন্তরীকরণ। যেমন ফর এক্সাম্পল এখানে তুমি ডিরেক্টলি অন্তরীকরণ করতে পারবে না, মানে করতে পারবো বিশাল হয়ে যাবে। তুমি দেখো এটাকে কি করতেছো, দেখো ভাই আমার সাইলে তো উপরে আমাদের হোল স্কয়ার করা যায়, তাই না? যে ভাই উপরে হোল স্কয়ার করা যায়, আমি পাশে করি ডিডি এক্স অফ, ভাই উপরে হোল স্কয়ার করা যায়, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে ভাই আমরা এটা পাই, তাই না? জি ভাইয়া। আর নিচে আছে থ্রাইস রুট ওভার এক্স, ভাই একটু খেয়াল করো এটাকে আমি চাইলে লিখতে পারি না এক্স টু দি পাওয়ার 1/3, জি ভাই লিখা যায়। তাহলে আমি কেন এই এক্সটাকে সবার মাঝে বিলিয়ে দিচ্ছি না? এই এক্সটা সবার সাথে আছে না? জি ভাই সবার সাথেই আছে। তাহলে আমরা এটা খুব সুন্দর করে বলে দিতে পারি ডিডি এক্স অফ এই যে এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস আমাদের 2x ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 1/3। আশা করি ফর্মেটটা তোমাদের সেনা জানা ফর্মেট হয়ে যাচ্ছে। ডিডি এক্স অফ, ভাইয়া দুইটা এক্স আছে, দুইটা এক্স থেকে একটা এক্স যদি নিই পাওয়ার পরে বিয়োগ হয়, এর মানে 2 মাইনাস 1/3, এরপর মাইনাস ভাইয়া 2টা কনস্ট্যান্ট। ওকে দুইটা এক্সের মধ্যে একটা এক্স নিলাম, এখানে পাওয়ার হচ্ছে 1, এখানে হচ্ছে 1/3, 1 মাইনাস 1/3, ভাইয়া আমাদের এখানে 1 তো আছে, এক্স টু দি পাওয়ার নিচ থেকে উপরে আসলে মাইনাস 1/3। ওকে ভাইয়া এবার একটু খেয়াল করে দেখেন, ক্যালকুলেশন করেন ডিডি এক্স অফ আমাদের 2 থেকে 1/3 গেলে কি হয়, 3 দুগুণ আমাদের আমি ডাইরেক্ট করে ফেলি 3 দুগুণ 6, 6 থেকে 1 গেলে হয় আমাদের 5, এর মানে 5/3, এরপর মাইনাস 2x টু দি পাওয়ার 3 থেকে 1 গেলে হয় 2, এর মানে 2/3, এরপর x টু দি পাওয়ার মাইনাস 1/3। এবার একটু খেয়াল করো তো, এই যে তুমি যাবতীয় ক্যালকুলেশন করছো একবারও কি তুমি অন্তরীকরণ করছো? করো নাই। কিন্তু তুমি দেখো এই লাইনটা যদি অন্তরীকরণ করতে যাইতে u/b বিশাল ম্যাথ হয়ে যেত। সো ইউ নিড টু ক্যালকুলেট বিফোর স্টার্টিং এ ম্যাথ, যদি তোমার ওয়ে থাকে। তোমার যদি ওয়ে থাকে, আমি দেখো তোমাকে আস্তে আস্তে শিখাচ্ছি যে তুমি চাইলে তোমার মাথায় হঠাৎ করে চলে আসতে পারতো ভাই u/b করে দিই, ভাই বিশাল ম্যাথ হয়ে যাবে। সো যদি কোনো ম্যাথ যদি তুমি মনে হয় ভাই এই ম্যাথটাকে আমি ক্যালকুলেশন করে ছোটো করতে পারবো, তোমার প্রথম কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। ক্যালকুলেশন করে তাকে ছোটো করা। দেখো তুমি ক্যালকুলেশন করে ছোটো করছো প্রত্যেকটা এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন। আমি করি ভাইয়া এটাকে করলে হয় এক্স টু দি পাওয়ার এন, এর মানে হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, ভাইয়া মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এন, তাহলে এন এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, ভাইয়া এই যে প্লাস মাইনাস এক্স টু n মানে হচ্ছে মাইনাস 1/3 এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো তো এবার তুমি ক্যালকুলেশন করে আনসার মিলে কিনা? অবশ্যই মিলবে। ওই কারণে আমরা আরেকটা নিয়ম শিখেলাম কি, দেখো আস্তে আস্তে শিখাচ্ছি এভাবে। তোমার প্রথম থেকে সব বলে দিলে তোমার মাথায় লেভেল হয়ে যেত, কঠিন লাগতো, এখন কঠিন লাগবে না। তাহলে আমরা কি শিখলাম, যদি কোনো অন্তরীকরণের ম্যাথ করতে যাই এবং দেখি আমরা এটাকে ক্যালকুলেশন করে ছোটো করা আমার জন্য সহজবোধ্য, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে ওই ম্যাথটাকে ক্যালকুলেট করে ছোটো করে ফেলা। যখনই আমরা ছোটো করে ফেলবো তখন আমরা ইজিলি ম্যাথটা করে ফেলতে পারবো। সো যদি তুমি ছোটো করতে পারো আগে ছোটো করো, তারপর আমাদের অন্তরীকরণ অ্যাপ্লাই করো। যেমন দেখো প্রথম থেকে আমি 5টা লাইন আমি অন্তরীকরণ করি নাই, 6 নম্বর লাইনে অন্তরীকরণ করার সাথে মিলে গেছে। এটাই হচ্ছে টেকনিক। বুঝতে হবে কখন আমাকে ক্যালকুলেশন করতে হবে। বলো আমরা বুঝছি কিনা? বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো, এই ম্যাথ বুঝছি কিনা? সিম্পল। একটু রেসপন্স করো, বুঝছি কিনা বলো। জি ভাই সবাই বুঝে গেছি। তো আরেকটা ম্যাথ আছে এরকম এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1। তো সিম্পল তুমি বুঝতে পারতেছো, আমাকে যখন বললো ডিডি এক্স অফ এটাকে অন্তরীকরণ করার জন্য অনেকে যে কাজটা করে ভাইয়া এটা একটা এক্সের ফাংশন, এটা একটা এক্সের ফাংশন, ইউবি এর ফর্মুলা করি না ভাইয়া, এত জটিল হতে যায় না। চাইলে করা যায়, যদিও এখানে দুইটা প্রসেসই সোজা, কারণ ইউবি এর ফর্মুলা তো খুবই সোজা। কিন্তু তুমি এই কাজটাও করতে পারো, ইউবিও করতে পারো, আবার চাইলে ভাই এগুলো তো সবগুলো এক্সওয়ালা, তো তুমি চাইলে গুণ করে দাও না, এই দুইটা অংশ গুণ করে দাও। গুণ করে দিলে সব এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা শেষ। গুণ করে দিলে সব এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা, তাহলে তুমি এটাকে গুণ করে দাও, দেন করো। আবার ইউবি করলেও করতে পারবা, বাট
সবচেয়ে বেটার হয় যদি তুমি আগে গুণ করে ফেলো, তবে তোমার ব্যক্তিগত স্বাধীনতা আছে। আমি আগে বলছি ম্যাথ মুখস্থ করার জিনিস না, ফিল করতে হবে। তাহলে দেখবা অটোমেটিক তোমার মাথায় অনেকগুলো কনসেপ্ট আছে। তোমার তোমার বাসায় মনে হলে এভাবে করলে হবে না, আরে ভাই জিজ্ঞেস করার দরকার না, তুমি নিজে করে দেখো হয় কি না। হ্যাঁ, যখন জটিলতা পড়ো তখন জিজ্ঞেস করবা কেন হচ্ছে না। কিন্তু আমাদের প্রথম কথা হচ্ছে আমরা জিজ্ঞেস করি এভাবে করলে হবে না, আর ভাই করে দেখি না, না মিলে তখন জিজ্ঞেস কেন হচ্ছে না। প্রশ্ন করা উচিত এরকম, কেন হচ্ছে না, নট এভাবে করলে কি হবে না। হ্যাঁ বলে না হবে না, এভাবে হবে না। আসলে আমাকে অ্যাপ্লাই করে দেখতে হবে, তারপর না শিখে হবে। আমাদের ম্যাক্সিমাম হচ্ছে ম্যাথ দেখে দেখে চলে যায়, ওই পরীক্ষার খাতায় যেয়ে প্রথম ম্যাথ করে, ওই তখন যাই দেখে আর মিলে না, কারণ হাতে তো জীবনে করে নাই। ওই কারণে আমি স্টুডেন্টদেরকে বারবার নোট করতে বলি, নোট করো নোট করো, কারণ নোট করলেও অন্তত একবার করা হবে। আর সিকোয়েন্সটা তোমার খাতায় এমনভাবে থাকবে দুনিয়ার কিচ্ছু পড়া লাগবে না, এটা পরে পরীক্ষায় A+ মেরে দিতে পারবা। এবং এই নোটটা তোমার অ্যাডমিশন লেভেল পর্যন্ত কাজে লাগবে। বলছো টিউশনি করলে সেখানেও কাজে লাগবে, এরপর বাচ্চা কাচ্চা পড়ালে সেখানেও কাজে লাগবে, নিজের বাচ্চা কাচ্চা তার জন্য কাজে লাগবে, নাতিপুতির জন্য কাজে লাগতে পারে, তখন এটা ফেমাস থাকবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি, আমি তোমাদের গত ক্লাসে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেখান থেকে ডিসক্রিটলি কয়টা করাই দেখাচ্ছি। হ্যাঁ, মানে যেগুলোতে একটু কথা বলার মতো আছে সেগুলো আমি বলতেছি, সবগুলো আমি বলতেছি না। এরপর দেখো একটা ম্যাথ আছে আমাদের এরকম যে x² - 25 ডিভাইডেড বাই x+5, এটাকে অন্তরীকরণ করতে বলছে। আবার সেই বিখ্যাত কথা, অনেকে আমাদের যে কাজটা করবে সেটা হচ্ছে ভাইয়া u/b, না ভাইয়া আগে আমার ক্যালকুলেশন করতে পারলে ক্যালকুলেশন করবো। সো আমরা এটাকে লিখবো বাই ddx অফ x² - 25 মানে হচ্ছে 5², তাহলে এটাকে লেখা যায় x+5 × x - 5। তাহলে আমার নিচে তো x+5 আছে, এবার দেখেন কাটাকাটি, তাহলে আমরা এটাকে বলতে পারবো ddx অফ x - 5, x-কে অন্তরীকরণ করলে 1 আর আমাদের 1 আর -5কে অন্তরীকরণ করলে 0, তাহলে 1 - 0 মানে 1, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। তাহলে খেয়াল করে দেখো u/b করলে এই ম্যাথটা চরম লেভেলের বড় হইতো, কিন্তু এখন চরম লেভেলের বড় না, আমাদের অত্যন্ত ছোট একটা ম্যাথ। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আশা করি একটু আমরা বুঝছি, খুবই সিম্পল একটা ম্যাথ। এখন অন্তরীকরণ কোনো ব্যাপারই না। তাহলে আমি তোমাদেরকে আরো কয়েকটা ম্যাথ করাই। হ্যাঁ, আরো কয়েকটা ম্যাথ করাই। এবার আসো, যেমন ফর এক্সাম্পল আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখো। তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে আগে একটা শিখে রাখো, sin 2x এর ফর্মুলা হচ্ছে 2 sin x cos x। ওকে ওকে, এবার দেখো তোমাকে দুইটা জিনিস শিখাবো, একটা ম্যাথ করা শিখাচ্ছি ddx অফ sin x cos x। ভাই সিম্পল কথা, সেই কথাটা কি ভাইয়া, একটা x এর ফাংশন আর একটা x এর ফাংশন উইথাউট এনি টেনশন আমরা বলতে পারি এখানে uv। তাহলে এটাকে যদি আমরা u ধরি, এটাকে যদি v ধরি, তাহলে আমরা ডাইরেক্ট ম্যাথ করে ফেলতে পারি, করি। তাহলে আমার ফর্মুলা হচ্ছে এরকম, u মানে হচ্ছে sin x ddx অফ b, তাহলে ddx অফ cos x প্লাস b মানে হচ্ছে cos x ddx অফ আমাদের u মানে হচ্ছে sin x। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বাই sin x ddx অফ cos x সমান হচ্ছে আমাদের মাইনাস sin x প্লাস আমাদের cos x ddx অফ sin x সমান হচ্ছে আমাদের cos x। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মাইনাস sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x। তাহলে আমাদের এখানে এটাকে সামনে আনলে এখানে লেখা যায় cos x স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x। এটার ফর্মুলা হচ্ছে cos 2x, মানে যেরকম sin 2x এর ফর্মুলা এটা, cos 2x এর ফর্মুলা হচ্ছে এটা, আমাদের cos x স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x। একটু পরে আমি আবার বলবো, আপাতত জাস্ট মুখস্থের মতো করে রাখো, যদিও আগের ক্লাসগুলো করলে এটা জানার কথা। cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x লিমিটের ক্লাসগুলো করলে আমরা সেখানে বলছিলাম, তাও জাস্ট এখন জেনে রাখো যে আমাদের এটা হচ্ছে আনসার cos 2x। তাহলে এখন আমরা আরেকটা প্রসেস অবলম্বন করতে পারি। দেখো নিয়ম শিখাচ্ছি তোমাকে, নিয়ম শিখাচ্ছি, ম্যাথ মুখস্থ করাচ্ছি না, নিয়ম শিখাচ্ছি। তুমি চাইলে এভাবেও করতে পারো, অবশ্যই পারো। এবার তোমার মনে হলো ভাইয়া এটা যদি sin x cos x এর সাথে যদি এটা 2 থাকতো তাহলে তো sin 2x এর ফর্মুলা হয়ে যেত, হইতো না? জি ভাইয়া হইতো। যদি হয় কইরা নাও। কি করলা ভাইয়া, এই যে সিম্পল ddx অফ আমাকে দিছে sin x cos x, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এটা হাফ কমন নিলাম, হাফ নিয়ে ddx অফ এখানে লিখতে পারি 2 sin x cos x।
টেনশন তো নাই, কেন? এটা 2 আনলাম, আবার একটা হাফ দিয়ে দিলাম, 2 কাটাকাটি, হাফ কনস্ট্যান্ট, ওই জন্য বের করে নিয়ে আসলাম। এবার দেখো তাহলে হাফ ইন্টু ডিডি এক্স অফ, এটাকে লেখা যায় 2 sin x cos x কে লেখা যায় sin 2x। এবার দেখেন ভাইয়া হাফ আছে আমাদের ডিডি এক্স অফ sin x এর ফর্মুলা কি ভাইয়া cos x মানে cos 2x, কিন্তু এটা তো x না, তাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা এখানে পাবো হাফ ইন্টু cos 2x, ভাই ডিডি এক্স অফ 2x এর ফর্মুলা 2টা বের হয়ে চলে আসবে, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আনসার 1 হবে। এর মানে 2 কাটাকাটি আনসার হচ্ছে cos 2x। দেখো আনসার মিলে কিনা। এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা ঠিক সেম কাহিনী শিখলাম। যেমন এই ম্যাথে হয়তো তোমার ত্রিকোণমিতির সূত্রটা অ্যাপ্লাই না করলেও ম্যাথটা খুব বেশি কঠিন হচ্ছে না, বাট আমরা সামনে যখন প্রসিড করব তখন দেখবা কিছু কিছু ত্রিকোণমিতির ফর্মুলা না করলে ম্যাথটা বিশাল লেভেলের হয়ে যাবে, আর ত্রিকোণমিতির সূত্র করলে 2 লাইনে মিলে যাবে। ওই কারণে তোমার এই ত্রিকোণমিতির সূত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর দিস পারপাস। আমার যখনই আমরা কোনো একটা অন্তরীকরণের ম্যাথ করব, ভালো করে জেনে রাখো, অন্তরীকরণের ম্যাথ যখন করবা তোমার 1 নাম্বার কাজ হচ্ছে এই ম্যাথে কোনো ক্যালকুলেশন করা যায় কি না। আমার অন্তরীকরণের ম্যাথগুলোকে আমি 2 ভাবে ভাগ করি, উইথ ত্রিকোণমিতি, উইথাউট ত্রিকোণমিতি, অর্থাৎ ত্রিকোণমিতি যুক্ত ম্যাথগুলো, ত্রিকোণমিতি সারা ম্যাথগুলা। যে ম্যাথই হোক না কেন তোমার প্রথম কাজ হচ্ছে এটাকে কোনোভাবে ক্যালকুলেশন করে ছোটো করা যায় কিনা। যেমন আমার যেগুলো আমাদের ত্রিকোণমিতি সারা উৎপাদক সংক্রান্ত, এগুলো গুণ করা যায়, ভাগ করা যায়, একসাথে করা যায়, এই যে আমাদের এই জিনিসগুলো সূচকীয় কাজগুলো করা যায়, এই কাজগুলো করে তাকে ছোটো বানানো গেলে আগে তোমার কাজ ছোটো বানাইতে হবে। আর যেগুলো ত্রিকোণমিতি সংক্রান্ত সেখানে হচ্ছে ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে ছোট বানাইতে হবে, ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে ছোট বানাইতে হবে। যদি ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে ছোট বানাইতে পারো দেন ওই ম্যাথটা যথেষ্ট সোজা হয়ে যাবে, একবার ছোট হয়ে যাবে। ওই কারণে তোমার যে কোনো অন্তরীকরণের ম্যাথ আমরা নিয়ম শিখাচ্ছি, দেখো তাহলে আমাদের অন্তরীকরণের ম্যাথ দেখে তুমি তো পরীক্ষায় তো তোমাকে পুরো অন্তরীকরণ থেকে প্রশ্ন আসবে, সো পুরো অন্তরীকরণের একটা ম্যাথ দিলে তোমার প্রথম কাজ তুমি অন্তরীকরণ করা স্টার্ট করবা না, প্রথম কাজ হচ্ছে ক্যালকুলেশন করে ছোট করা যায় কিনা। যদি দেখি যে ক্যালকুলেশন করে ছোট করা যায়, আগে আমার কাজ হচ্ছে ক্যালকুলেশন করে ছোট করা। আফটার ক্যালকুলেটিং দেন আমার কাজ হচ্ছে ডিফারেন্সিয়েট করা। কথাটা বুঝছি কিনা বলো, কথাটা মনে থাকবে কিনা? প্রয়োজনে খাতায় দেখে রাখবা, মাথায় গেঁথে রাখবা এই কথাটা বারবার। যখনই আমাদের অন্তরীকরণে ম্যাথ করতে যাবা এই কথাটা লাগবে সবার, ওই কারণে কথাটা আমি বলতেছি বারবার। আবারও বলি, যদি কখনো একটা অন্তরীকরণ বা যোগজীকরণ যখন করবো তখনও সেম কথা করতে যাও বারবার, প্রথম কাজ হচ্ছে যদি আমি তাকে সরলীকরণ করতে পারি, ছোট করতে পারি, কোনো না কোনোভাবে ক্যালকুলেশন করে ইজি ফরম্যাট বানাতে পারি, আমার প্রথম কাজ সেই কাজটা করা। আর এই ক্ষেত্রে ত্রিকোণমিতিটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। এই ত্রিকোণমিতিতে প্রচুর সূত্র আছে, সূত্রগুলো দিয়ে ক্যালকুলেশন করতে হয়। এই কথাগুলো তোমাকে অবশ্যই 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 মাথায় রাখতে হবে। বলো আমরা একটু বুঝছি কিনা, কথাগুলো মনে থাকবে কিনা বলো, কথাগুলো মনে থাকবে কিনা বলো। আচ্ছা, একজনে বলছে ফার্স্টের লাস্ট লাইনটা আবার, এই যে cos স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স, এটার ফর্মুলা হচ্ছে cos 2x। কীভাবে সেটা আমি এখনই দেখাচ্ছি, কারণ এখনই আমি ফর্মুলা পড়াবো, ওকে। দেখো তাইলে এবার আসি, আমি কিছু ফর্মুলা তোমাকে মনে করাই দিই। হ্যাঁ, যেহেতু আমি এই সাবজেক্টটা করানোর সময় বারবার ধরে নিছি এখানে অনেকগুলো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছে যারা এখনও ত্রিকোণমিতি করে নাই। যেহেতু ত্রিকোণমিতি করে নাই তাদের ত্রিকোণমিতি সূত্র জানার কোনো কারণ আমি দেখি না, তো ওই কারণে আমি এখানে আস্তে আস্তে তোমাদেরকে ভিতরে অনেকগুলো ত্রিকোণমিতি সূত্র শিখিয়ে ফেলছি টেকনিক্যালি। তাহলে আসো আমরা সেই সূত্র একটু মনে করাই দিই। মানে হচ্ছে আমরা প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে কি আমরা শিখছিলাম ভাই সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি, এটা বারবার লাগবে ভাইয়া। সাইন এ প্লাস বি ভাইয়া, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি ভাইয়া, cos a প্লাস বি cos a মাইনাস বি। এই সূত্রগুলো আমাদের বারবার লাগবে। সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এই চারটা থেকে বাকি সকল সূত্র বের করে নিয়ে আসা যায়। আমার কথা হচ্ছে সিম্পল, আমার এটা করতে গেলে আগে সাধারণত ত্রিকোণমিতি করা লাগে। যেহেতু আমি জানি এখানে অনেকে ত্রিকোণমিতি করে নাই, কোনো টেনশন নাই, উইথাউট ত্রিকোণমিতি তুমি করে ফেলতে পারবে। কারণ ত্রিকোণমিতি যা যা লাগে তা আমি এখানে সব বলতেছি। আমি ধরে নিচ্ছি তুমি ত্রিকোণমিতি সম্পর্কে কিছু জানো না। এবার আসো, আমরা এটা যারা আমার আগে ক্লাস করছে তারা জানে আমি এটা কীভাবে পড়াই, একটু খেয়াল করে দেখো। সিম্পল, এগুলো তো মুখস্থ করার জিনিস, মানে মুখস্থ করাই ফেলতেছি। দেখো কীভাবে
এই সাইন এবং কজের সূত্র মনে রাখবো এভাবে, একটা ছন্দ মুখস্থ রাখবো এরকম। দেখো ছন্দটা এরকম, সাইন কস, কস সাইন, কস কস সাইন সাইন। এই ছন্দটা মুখস্থ রাখতে হবে। চন্দে চন্দে মুখস্থ রাখবো, চন্দে চন্দে মহানন্দে আমরা মুখস্থ রাখবো এরকম, সাইন কস কস সাইন, কস কস সাইন সাইন। বাসায় তুমিও বসে বসে ছিল, তুমিও তোমার বাসায় বসে বসে ছিল আমার সাথে সাথে। ক্লাসে থাকলে আমি এটা ব্যাট দিয়ে পিটে পিটে করাই, ব্যাট দিয়ে পিটে পিটে বলি চিল্লা চিল্লাও 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 চিল্লাও। ক্লাসে তো দেখি, কেন দেখতেছি না, তুমিও চিল্লাও। তাহলে সাইন কস কস সাইন, আমার সাথে বলতে থাকো, কস সাইন কস কস সাইন, কস কস সাইন সাইন, সাইন কস কস সাইন, কস কস সাইন সাইন। এই চিল্লাচ্ছ কিনা বলো, চিল্লাচ্ছ কিনা বলো, চিল্লাতে থাকো। সাইন কস কস সাইন, কস কস সাইন সাইন, সাইন কস কস সাইন, কস কস সাইন সাইন। দিস চন্দ ইজ সো মাচ ফাইন। তাহলে আসো আমরা এখন আমরা ফিল নিতে হবে। একজন বলো ফিল, ফিল না নিলে কেমন হবে? এবার আসো, খুবই সিম্পল জিনিস। যেটা সাইন দিয়ে শুরু এটা হচ্ছে সাইনের জন্য, যেটা কস দিয়ে শুরু এটা হচ্ছে কজের ফর্মুলা। সিম্পল, সাইন কস কস সাইন, কস কস সাইন সাইন। যেটা সাইন দিয়ে শুরু এটা হচ্ছে কার জন্য? সাইনের জন্য। তাহলে সাইনের ফর্মুলা সাইন দিয়ে শুরু, সাইন কস কস সাইন। যেটা কস দিয়ে শুরু কজের ফর্মুলা, কস কস সাইন সাইন। সাইন দিয়ে শুরু, সাইন কস কস সাইন। কস দিয়ে শুরু, কস কস সাইন সাইন। সাইন দিয়ে শুরু, সাইন কস কস সাইন। কস দিয়ে শুরু, কস কস সাইন সাইন। এবার আসো আমরা দেখাই কিভাবে দিবা। সিম্পল, এই যে দেখো, অনেকে বলে মুখস্থ করতে পারে, কে বলে মুখস্থ করতে পারে না। আমি বারবার একটা কথা বলেছিলাম, মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে ত্বরান্বিত করে, কিন্তু মুখস্থ করলে তো আমার সবসময় মাথায় ধরে না। ওই কারণে ধরাইতে হলে একটু টেকনিক না বললে কি চলে? ওই কারণে টেকনিক আমাকে পড়িতে হয়। ওই তারপরেও একটাই কথা, মুখস্থ না করিলে নয়। তাহলে আসো সাইনের ফর্মুলা, তাহলে কি হবে? সাইন কস কস সাইন। ভাই কার ফর্মুলা? সাইনের ফর্মুলা, সাইন কস কস সাইন। ভাই কার ফর্মুলা? কজের ফর্মুলা, কস দিয়ে শুরু, কস কস সাইন সাইন। ভাই কার ফর্মুলা? কজের ফর্মুলা, শুরু কস দিয়ে, কস কস সাইন সাইন। এবার আসো তাদেরকে আমরা অ্যাড করি। এখানে একটা কোণ হচ্ছে এ আর একটা কোণ হচ্ছে বি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই সিম্পল, সাইনের পাশে কোণ থাকবে এ বি, 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 এ বি। মনে থাকবে না? যারা জানো না তাদের জন্য, যারা জানো তারাও শিখো। এবার দেখো, এখানে একটা অংশ, 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 এখানে একটা অংশ। দেখো প্রত্যেকটা দুইটা করে অংশ। সাইনের ক্ষেত্রে যখন এখানে প্লাস দেখবো, এখানে যা দেখবো এখানে তা বসাবো, এখানে মাইনাস, এখানেও মাইনাস। কজের ক্ষেত্রে প্লাসে দেখলে মাইনাস, মাইনাস দেখলে প্লাস। তাহলে চারটা ফর্মুলা মুখস্থ হয়েছে কিনা বলো তো? মুখস্থ না হওয়ার কোনো কারণ নাই। তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। উল্টাভাবে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বির ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি। কারণ আমাদের ক্যালকুলাসে সবসময় ছোটো করতে হয়। ছোটো করতে হয় মানে কি? তাহলে এই যে এই ফর্মেটটা যদি দেখো, তোমাকে এটা বসাই দিতে হবে, সাইন এ প্লাস বি। এই ফর্মেটটা দেখলে এটা, এই ফর্মেটটা দেখলে এটা, এই ফর্মেটটা দেখলে এটা। তাহলে আমার দেখো এই চারটা ফর্মুলা মনে থাকবে কি না? এই বলো, চারটা ফর্মুলা মনে থাকবে কি না? চারটা ফর্মুলা মনে থাকবে কি না? তাহলে আমাদের ফর্মুলার সেটটা মনে থাকবে কিনা একটু বলো। এই চারটা ফর্মুলা আমাদের মনে থাকবে কিনা? তাহলে আমাদের সাইন এ প্লাস বি এর ফর্মুলা সাইন এ কস বি প্লাস কস সাইন বি, সাইন এ প্লাস মাইনাস বি এর ফর্মুলা সাইন এ কস বি মাইনাস কস সাইন বি, কস এ প্লাস বি এর ফর্মুলা কস এ কস বি মাইনাস কস সাইন বি, সরি সাইন এ সাইন বি। তাহলে আমাদের কস এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এই চারটা সূত্র আমাকে মুখস্থ রাখতে হবে। বলো আমাদের এই চারটা সূত্র মুখস্থ হয়েছে কিনা? হয়েছে কিনা বলো, হয়েছে কিনা বলো। মনে না থাকার কোনো কারণ নাই, কারণ শিখেছে আমাদের মিস্টার হিমু ভাই। এবার আসো এই দুইটা মুছে ফেলি। এখান থেকে যোগ করে আরো ফর্মুলা শিখেছিলাম লিমিটে, সেটা আমি এখন শিখাচ্ছি না। আমি এখানে যা লাগবে তা শিখাচ্ছি। ভাইয়া যদি কখনো এরকম হয়, ভাই আমাদের এ এবং বি পরস্পর সমান সমান, এ এর মান আর বি এর মান পরস্পর সমান সমান, এ এর মান আর বি এর মান যদি পরস্পর সমান সমান হয়, তাহলে দেখো তো সাইন এ প্লাস এ, ভাই সাইন এ কস এ, ভাইয়া কস এ সাইন এ, এরকম না? হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে বলতে সাইন এ প্লাস এ মান হচ্ছে সাইন টুয়াইজ এ। তাহলে একটু খেয়াল করে দেখো তো, সাইন এ কজ এ সাইন এ, ওরে ভাই সাইন এ কজ এ, সাইন এ কজ এ গুণাকারে। তাহলে আমরা এখানে বলতে পারি দুইটা, এরকম দুইটা আছে। তাহলে টু সাইন এ
কজ এ, তাহলে একটা ফর্মুলা পেয়ে গেলাম সাইন টয়েস এর ফর্মুলা, নতুন একটা ফর্মুলা 2 সাইন এ কজ এ, সাইন টয়েস এর ফর্মুলা 2 সাইন এ কজ এ। মনে থাকবে কিনা সাইন টয়েস এর ফর্মুলা 2 সাইন এ কজ এ, কিচ্ছুই না, জাস্ট এ আর বি কে সমান সমান ধরছি, মিলে গেছে। কেন? এখানে কোন দুইটা ভিন্ন ছিল, এখানে কোন দুইটা সমান হয়ে গেছে, শেষ, ফর্মুলা হয়ে গেছে সাইন টয়েস এর সমান 2 সাইন এ কজ এ। এবার আসো এখানে করো, এখানে করলে কি হবে ভাইয়া, এখানেও সেম, আমাদের সেম স্টাইল, কস এ প্লাস এ সমান হচ্ছে কস এ মাইনাস সাইন এ সাইন এ। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার কস এ ইন্টু কস এ মানে হচ্ছে কস স্কোয়ার এ, সাইন এ ইন্টু সাইন এ মানে হচ্ছে সাইন স্কোয়ার এ। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কস টুয়াইজ এ। তাহলে কস টুয়াইজ এর ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, কস টুয়াইজ এর ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। বলো মনে থাকবে কিনা? কস টুয়াইজ এর ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। বলো মনে থাকবে কিনা? মনে থাকবে কিনা বলো, মনে থাকবে কিনা বলো, মনে থাকবে কিনা বলো, মনে থাকবে কিনা বলো। তাহলে দেখো সাইন টয়েজের ফর্মুলা শিখে গেলাম, কস টয়েজের ফর্মুলা শিখে গেলাম, এই মনে থাকবে না? মনে থাকবে কিনা বলো, মনে থাকবে কিনা বলো, মনে থাকবে কিনা বলো। না থাকার কোনো কারণ নাই, তাই না? ওকে, মজাই করে শিখতে হবে। আসলে আমরা যে কাজটা করি, আমি যদি তোমাকে এখন নোট করে দিতাম, এগুলো সবগুলো নোট করে দিতাম, আমার কাছে তো নোট আছেই, আমার শিটও বানানো আছে, আমি দিয়ে দিতাম মুখস্থ করো, ব্যাট খেয়ে ঘুমিয়ে যেত। এই পড়ার টেবিলে যে বসছে, এরপরে বসে বসছে ব্যাট খেয়ে ঘুমিয়ে যেত। আর এখন হচ্ছে পড়ার টেবিলে ঘুমাইতে গেলেও ঘুম আসবে না, খালি ম্যাথ করতে ইচ্ছা করবে। ঘুমের মধ্যে অনেকে আজকে রাতে চিল্লাবে সাইন কস কস সাইন কস কস সাইন সাইন, অনেকে চিল্লাবে আজকে। এবার আসি, আচ্ছা এবার আসো তাহলে ভাইয়া সাইন টুয়াইজ এ, এটার ফর্মুলা পেয়ে গেলাম 2 সাইন এ কস এ। ওকে ভাইয়া, কস টুয়াইজ এ, এটার ফর্মুলা পাইলাম হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আবার একটু খেয়াল করো তো, এই কস স্কোয়ার সমান কি লেখা যায় না 1 মাইনাস সাইন স্কোয়ার এ? তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এক কথায় কি হচ্ছে কস টুয়াইজ এ সমান হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। ওকে, আবার ভাইয়া আমি যদি এটা কস টুয়াইজ এর ফর্মুলা কস এবং সাইন আকারে, এটা কস টুয়াইজ এর ফর্মুলা শুধু সাইন আকারে, তো আমি যদি শুধু কস আকারে চাই, তাহলে সাইন স্কোয়ারের জায়গায় কি লিখতে হবে? এই যে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার জায়গায় লিখবো 1 মাইনাস কস স্কোয়ার। তাহলে আমাদের এখানে -1 মাইনাস মাইনাসে প্লাস কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান হচ্ছে 2 কস স্কোয়ার এ, 2 কস স্কোয়ার এ মাইনাস 1। এটা হচ্ছে কস টুয়াইজ এর ফর্মুলা। তাহলে একটু খেয়াল করে দেখো, কস যখনই তোমাকে আসবে সাইন টুয়াইজে ভাই ফর্মুলা একটা, সাইন টুয়াইজে ফর্মুলা একটা, কস টুয়াইজের ফর্মুলা হচ্ছে তিনটা, কস টুয়াইজের ফর্মুলা হচ্ছে তিনটা। দেখো তিনটা ফর্মুলা শিখে গেলাম। এই তিনটা ফর্মুলা কি? কস টুয়াইজ সমান কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এটা মনে রাখলে বাকিগুলো এমনি মনে থাকবে। কিভাবে? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ আর 2 কস স্কোয়ার এ মাইনাস 1, কারণ আমি কস স্কোয়ার জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার বসালাম, সাইন স্কোয়ার জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার বসালাম, শেষ। তাহলে আমাদের কস টুয়াইজের ফর্মুলা তিনটা। যদি কোথাও দেখি সাইন এবং কস মিক্স রাখা লাগবে, তখন ফর্মুলা করবে এটা। যদি কোথাও দেখি আমার শুধুমাত্র সাইন লাগবে, তখন ফর্মুলা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। যদি কোথাও দেখি আমার শুধুমাত্র কস লাগবে, তখন ফর্মুলা হচ্ছে 2 কস স্কোয়ার এ মাইনাস 1। বুঝছো কি না? এবার আসো, এই ফর্মুলা থেকে কি বলা যায় না 2 সাইন স্কোয়ার এর মান কত? 2 সাইন স্কোয়ার এর মান হচ্ছে 2 সাইন স্কোয়ার এর মান হচ্ছে 1 মাইনাস কস টুয়াইজ এ। বা এখান থেকে খুব সুন্দর করে এখান থেকে বলা যায় 1 মাইনাস কস টুয়াইজ এ সমান 2 সাইন স্কোয়ার এ। এখান থেকে বলা যায় 1 প্লাস কস টুয়াইজ এ সমান 2 কস স্কোয়ার এ। দেখো তো ফর্মুলা হয়েছে কিনা। এই যে আমাদের 1 মাইনাস কস টুয়াইজ সমান 2 সাইন স্কোয়ার এ, 1 প্লাস কস টুয়াইজ সমান 2 কস স্কোয়ার এ, আরো দুইটা ফর্মুলা পেয়ে গেলাম। বলো মনে থাকবে কিনা? মনে থাকবে কিনা? সাইন টুয়াইজের ফর্মুলা 2 সাইন এ কস এ, কস টুয়াইজের ফর্মুলা কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আবার যদি সাইন আকারে রাখি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, শুধু কস আকারে রাখলে 2 কস স্কোয়ার এ মাইনাস 1। এবং হচ্ছে আমাদের এখান থেকে বলা যায় ক্যালকুলেশন করে 1 মাইনাস কস টুয়াইজের ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার এ। এখান থেকে বলা যায় 1 প্লাস কস টুয়াইজের ফর্মুলা হচ্ছে 2 কস স্কোয়ার এ। মনে থাকবে কিনা বলো, মনে থাকবে কিনা বলো। এই মনে থাকবে কিনা? মনে থাকবে কিনা? বাসায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে।
আজকে যারা মিস দিয়েছে তারা কি মিস দিয়েছে নিজেও জানে না। ওকে, এবার আসো আরেকটা জিনিস শিখাই। ফর্মুলা তো শিখে ফেললাম, হ্যাঁ আরও শিখাবো। দেখো সাইন টোয়াইজ এ না থাকা যদি সাইন এ থাকে তাহলে এখানে হবে 2 সাইন a/2, এখানে হবে cos a/2। মানে হচ্ছে কি, এই দিকের কোনটাকে অর্ধেক করে দিলাম, এটাকে অর্ধেক করে দিলাম, এটাকে অর্ধেক করে দিলাম। প্রকৃতপক্ষে আসলে এই সূত্রটা কিসের সূত্র জানো? এদিকে টোয়াইজ এ থাকলে এটাকে এতে রূপান্তর করলাম, তাহলে এদিকে এ থাকলে সেটা অর্ধেক হয়ে যাবে। একইভাবে এদিকে আছে টোয়াইজ এ, তখন এদিকে আমার হয় এ, অর্ধেক হয়ে গেল। তাহলে এদিকে যদি এ থাকে কজ এ, তাহলে ফর্মুলা হয়ে যাবে কজ স্কোয়ার a/2 মাইনাস সাইন স্কোয়ার a/2। যদি এটা তোমার মুখস্থ রাখার দরকার নাই, দেখে দেখে বলে দেওয়া যায়। একইভাবে ভাই আমাদের 1 মাইনাস কজ টোয়াইজ এ না থাকে যদি কজ এ থাকে, অর্ধেক হয়ে গেছে না, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে 2 সাইন স্কোয়ার a/2। একইভাবে এখানে 1 প্লাস কস এ যদি থাকে তাহলে হয়ে যাবে 2 কজ স্কোয়ার a/2। একইভাবে ভাইয়া এখানে কস এ সমান হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a/2। একইভাবে এখানে বলা যাবে কস এ সমান হচ্ছে 2 কজ স্কোয়ার a/2 মাইনাস 1। বলো মনে থাকবে কিনা? কতগুলো সূত্র শিখে ফেলছে এক অল্প কিছুক্ষণের মধ্যে। টেকনিকটা জানতে হয়, কীভাবে মাথার ভিতর ঢুকাইতে হয়। বলো মনে থাকবে কিনা সূত্রগুলা? ওকে, তাহলে ত্রিকোণমিতিক সূত্র শিখে শেষ। এবার আসো কয়েকটা ম্যাথ করাই দিই। এবার আসো, পরীক্ষায় ম্যাথ আসলো tan ইনভার্স 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। এটাকে অন্তরীকরণ করতে বলছে। এই তোমরা আমাকে কমেন্টে বলো, এটা কি অন্তরীকরণ শুরু করে দিব নাকি আগে ক্যালকুলেশন করবো? তোমরাই বলো তো, ক্যালকুলেশন করার কোনো ওয়ে আছে কিনা, কোনো সূত্র আছে কিনা? তোমরাই বলো। হ্যাঁ, এই যে ক্যালকুলেশন করব, তাহলে দেখো আগে আমাকে ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, রেখে দিচ্ছি। জাস্ট আমি এতক্ষণ যে সূত্র শিখেলাম তার একটা মর্ম দেখাই না, যে সূত্র শিখেলাম তোমার লাভ কী হইলো, সেই লাভটা একটু দেখো না। দেখো এই যে দেখো dx অফ বাইয়া। দেখেন এই ম্যাথটা সাধারণত করতে গেলে অনেকে মারা যাবে। এখন আমরা 1 মাইনাস কজ এক্স এর ফর্মুলা একটু আগে শিখছিলাম। 1 মাইনাস কজ টোয়াইজ এ সমান 2 সাইন স্কোয়ার এ, আবার 1 মাইনাস কজ 1 প্লাস কজ টোয়াইজ এ সমান 2 কজ স্কোয়ার এ। তাহলে আমাদের এখানে 1 মাইনাস কজ এক্স আছে, তাহলে 1 মাইনাস কস যদি এক্স থাকে এদিকে হবে 2 সাইন স্কোয়ার x/2, কারণ এদিকে অর্ধেক হয়ে যায়। একইভাবে 1 প্লাস কস যদি এক্স থাকে এদিকে হয়ে যাবে 2 কস স্কোয়ার x/2, কারণ এদিকে অর্ধেক হয়ে যায়। তাহলে একটু খেয়াল করো, এখানে হবে 2 সাইন স্কোয়ার x/2, এখানে হবে 2 কস স্কোয়ার x/2। কোনো সাইড নোটের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, ত্রিকোণমিতিক সূত্র থেকে আমরা এই জিনিসটাই পাই। 2 চলে যাবে ভাই, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে কি tan স্কোয়ার। তাহলে ddx অফ ইকুয়ালস টু tan ইনভার্স, দেখো এখানে হয়ে যায় √tan স্কোয়ার x/2। এবার একটু খেয়াল করে দেখো ভাই, ddx অফ tan ইনভার্স এইদিকে দেখো √ তুলে দিলে স্কোয়ার আর রুট চলে যাবে, এখানে থাকবে tan s/2। এবার একটু ভালো করে খেয়াল করো, tan ইনভার্স চলে যাবে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ddx অফ x/2। এবার একটু খেয়াল করো তো, দেখি তোমরা কমেন্টে বলো তো এই জিনিসটাকে অন্তরীকরণ করলে আনসার কত পাবো, দেখি তোমরা পারো কিনা দেখে। এটা আমাদের লাস্ট ম্যাথ, মানে আমাদের শেষ। তো
ত্রিকোণমিতি আমি আজকে এটা করেছি ঠিক কারণে ত্রিকোণমিতি সংক্রান্ত ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করো। আগামী ক্লাসে অর্থাৎ আমাদের সোমবারের ক্লাসে, সোমবার রাত 10টার ক্লাসে আমরা এখানকার আরও কিছু ম্যাথ তোমাদেরকে করাবো, তবে তার আগে তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে, কারণ দুইটা ম্যাথে তোমার প্রবলেম হবে আমি জানি। সেগুলো ওই দিন করাবো, সাথে ইনভার্স। এখন ইনভার্স করতে গেলে ইনভার্সটা হচ্ছে সেকেন্ড ইয়ারের তোমার ইনভার্স ফাংশনের থেকে করতে হয়। তো সেকেন্ড ইয়ার ইনভার্স ফাংশন কই পাবা, কোনো সমস্যা নাই, টাইম মতো আমি শুরু করে দিয়েছি। এরপরে দেখো শনি সোম বুধ শুক্র এই 4 দিন ক্যালকুলাস হওয়ার কথা, আজকে শনি শেষ, এরপরে সোম বুধ শুক্র ক্যালকুলাস হবে। আর ওই ক্যালকুলাসে আগামী ক্লাসে আমার ইনভার্স লাগা শুরু হয়ে যাবে। ইনভার্স কই পাবো, আমার তো ফার্স্ট ইয়ারে ইনভার্সের কোনো চ্যাপ্টারই নেই। হ্যাঁ, কিচ্ছু করার নাই, কিন্তু আমাকে জানতে হবে। ওই কারণে রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন আমি ইনভার্স ফাংশনের বেসিক নিয়ে আলোচনা করব। সেকেন্ড ইয়ারকে পড়াচ্ছি, ওই সেকেন্ড ইয়ারকে যে পড়াচ্ছি সেই ফাঁকে ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে প্রথম দিকে বেসিকগুলো তোমাদেরকে দিয়ে দিলে ওই বেসিকগুলো তোমাদের লাগবে, আর ম্যাথগুলো তো আমাদের সবারই লাগবে। আসলে এক কথায় সবারই লাগবে। ইনভার্স ত্রিকোণমিতি কিন্তু অনেকে মারাত্মক লেভেলের ভয় পায়, কিন্তু আমার ক্লাস করলে ভয় পাওয়ার কোনো দরকার নাই, কারণ ম্যাথ জিনিসটাকে সহজ করে যদি চিন্তা করতে পারি তাহলে আমাদের ওইখানে কোনো ঝামেলা নাই, কারণ ম্যাথের মধ্যে আছে শুধু ধরাধরি। আর যদি প্রপারলি ধরতে পারি তাহলে ম্যাথটা আমার মিলানো সারে কি আমি সারি না। সো আজকের ক্লাস এতটুকু স্যার, আমরা সামনের দিকে আগাবো না। সবাই আমাদের শিটের ব্যাপারটা, শিট আমরা সকাল 10টায় শিট অটোমেটিক গ্রুপে আপলোড হয়ে যাবে, তোমরা গ্রুপ থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিবা। এই অধ্যায়ের শিটটা দিব, শুধু এই অধ্যায়ের শিটটা দিব। তাহলে ওই শিটে অনেকগুলো ম্যাথ করা থাকবে এবং অনেকগুলো ম্যাথ হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কগুলো করে নিবা। এবং আমি যে খাতায় লিখে হোমওয়ার্ক দিয়েছিলাম সেখানে কিন্তু আনসার ছিল না। যেমন ফর এক্সাম্পল খাতায় তো ম্যাথগুলো তোমাদেরকে লিখে দিয়েছিলাম, বাট পাশে আনসার লেখা ছিল না। তো তুমি কেমনি মিলাবা, ঝামেলা হয়ে যাবে না? আমি আসি, ঝামেলার কোনো দরকার নাই। ইম্পর্টেন্ট যত ম্যাথ আছে আমার শিটে সবগুলো ম্যাথে সলভ সহ থাকবে। আর যেগুলা ওই রিলেটেড মানে এক রিলেটেড অনেকগুলো ম্যাথ করা থাকবে না, ওই রিলেটেড আদার্স যে ম্যাথগুলো সেগুলো তোমার হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক করে আনসার মিলছে কিনা কেন বুঝবা? ওই কারণে আমার শিটের মধ্যে এরকম থাকবে, একটা ম্যাথ ডান পাশে লেখা আছে আনসার এত, একটা ম্যাথ ডান পাশে আনসার এত। এমন না যে আবার ওই বইয়ের মতো আনসার খুঁজতে হবে, কোনো দরকার নাই। টাইম বাঁচাইতে আমি পছন্দ করি, টাইম লস করতে পছন্দ করি না। প্রয়োজনে পিছনে আমার বইয়ের পিছনে আনসার খুঁজতে খুঁজতে যে 10 মিনিট লস হবে, সেই 10 মিনিটে ফেসবুক ইউজ করবো, ভিন্ন দেশের খবর জানবো, একটু আমরা যে কী বলে একটু আনন্দ উল্লাস করবো, কোনো সমস্যা তো নেই। ওই কারণে আমরা সহজ যেখানে সেদিকে যাব। আর বুঝছো, আমাদের ইঞ্জিনিয়াররা যারা একটু অলস হয়, মানে এটা অলসতা আমরা পছন্দ করি, ওই কারণে ইঞ্জিনিয়ারদের মাথা নাকি টেকনিক একটু বেশি ধরে। কেন? কারণ হচ্ছে ওই যে তোমার একটা গল্প বলি, হ্যাঁ, অলস মানুষ যে তোমাদের সুবিধাজনক, সেটার একটা গল্প বলি। গল্পটা হচ্ছে কেমন, একবার তোমার দেখা গেছে তোমার একবার একটা বিশ্ববিখ্যাত কোম্পানি, মনে করো মাইক্রোসফটে তোমার এই যে বিল গেটসের কাছে একজন লোক দিতে গেছে। তো যখন ওইখানে ভাইবা বোর্ড ফেস করতেছে, তখন মানে লোকটাকে জিজ্ঞেস করা হলো মানে আপনি কতটুকু কর্মদক্ষ। তো সিম্পল কথা হচ্ছে, আমাদের ভাইবা বোর্ডে যখন যাই, আমাকে যখন জিজ্ঞেস করবে আপনি মানে আমাদের কাজ কতটুকু করতে পারবেন বা আপনি কতটুকু মানে অ্যাক্টিভ, হ্যাঁ, আমরা স্বভাবতই যতটুকু আমি অ্যাক্টিভ তার থেকে 3 গুণ অ্যাক্টিভ বানাই দিব আমার এখানে। কিন্তু বাসে যে আমি দেখি যে আমি অ্যাক্টিভ না, আমি আসলে প্যাসিভ। তো আসলে তুমি প্যাসিভ হও যাই হও, ওইখানে কিন্তু তুমি সুপার অ্যাক্টিভ। তো আসলে এভাবে আমরা ফুটাই তুলি। ওই লোকটা বলতেছে আমি আসলে অ্যাক্টিভ না, আমি আসলে ওই যে অলসতা পছন্দ করি, আমি শর্টকাট পছন্দ করি। ওকে, বিল গেটস তারা নিয়ে নিল। পরে সবাই জিজ্ঞেস করলো, এত ভালো ভালো মানুষ ছিল, এত কর্মদক্ষ, আপনি ওনারা কেন নিলেন? কারণ আছে। বলে যে যারা মনে করো কর্মদক্ষ তারা তো কষ্ট করে করে কাজ করবে, আর যারা অলস তাদের মাথায় সবসময় এই টেনশনটা ঘুরবে 10 ঘন্টার কাজটা কিভাবে 1 ঘন্টায় করে বাকি 9 ঘন্টা ঘুমানো যায়। আর সে যদি এরকম একটা কনসেপ্ট বানিয়ে ফেলতে পারে তাহলে তো আমার জন্য লাভজনক। ওই কারণে অলসতা আমাদের কোনো অভিশাপ নয়, অলসতা আমাদের জন্য মাঝে মাঝে লাভজনক হয়। তবে অলসতার জন্য টেকনিকটা তোমার মাথায় জানতে হয়, আর টেকনিকটা যখন বানানোর মতো হয় তখন অলসতার আসলেই দরকার হয়। লাইফটাকে এনজয় করো আর ম্যাথটাকে ভালো করে ধরো। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।